অর্ধ উলঙ্গ অবস্থায় রাস্তায় পড়ে আছে একটা মেয়ে। সারা শরীরে অসংখ্য কামড় আর আঁচড়ের দাগ। কোমরের নিচ থেকে পুরো রক্তে মাখা। রক্তে ভিজে যাচ্ছে চারপাশ। তখন রাত প্রায় 12টার কাছাকাছি। সাধারণত এই সময়ে গাড়ি খুব কম পাওয়া যায়। সোডিয়ামের আলোয় একা একা হেঁটে আসছি। রাতে হাঁটতে আমার বেশ ভালো লাগে। বিশেষ করে আমার অফিস থেকে বাসার মধ্যস্থলে ব্রিজের পার নামক একটা জায়গা আছে। জায়গাটা বেশ সুন্দর। দিনের বেলায় যতটা কোলাহল থাকে, আর রাতে তার চেয়েও নিস্তব্ধ, নীরব হয়ে থাকে। ব্রিজের পরে আসতেই লক্ষ্য করলাম রাস্তায় সাইডে কিছু একটা পড়ে আছে। আচমকায় দেখে একটু ভয় পেলাম। সাহস করে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি একটি মেয়ে এই অবস্থায় পড়ে আছে। বুঝতে পারলাম মেয়েটা কিছু মানুষরূপী হিংস্র জানোয়ারের শিকার হয়েছে। ছিঁড়েফুঁড়ে খেয়ে অবশিষ্ট খোলসটা রাস্তায় ফেলে গেছে। আর নতুন কিছু নয়। প্রায় দিনই দেখি এখানে ওখানে কত মেয়ে ধর্ষিত হচ্ছে। পত্রিকা কিংবা হেডলাইনে বড় অক্ষরে লেখা থাকে। কল্পনা করিনি কোনোদিন স্বচক্ষে দেখতে হবে। মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেছে। বিকৃত হয়ে গেছে মস্তিষ্ক। হিংস্র প্রাণীর চাইতেও নিকৃষ্ট। যাকে সে কথা বলে লাভ নেই কোনো। মেয়েটা অজ্ঞান, তবে দেহে প্রাণ আছে, শ্বাস প্রশ্বাস চলছে। ইমিডিয়েটলি হাসপাতালে নেওয়া দরকার। কিন্তু এত রাতে গাড়ি কোথায় পাবো? তাছাড়া মেয়েটার শরীরে তো কাপড় বলতে কিছুই নেই। পরনের টি শার্টটা খুলে পরিয়ে দিলাম। কয়েকটা গাড়িকে থামিয়ে বললাম মেয়েটাকে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিতে। কিন্তু কেউই রাজি হলো না। নিজে বাঁচলে বাপের নাম। কে চায় কার জন্য বিপদে পড়তে? তাছাড়া মেয়েটা ধর্ষিতা। পুলিশ কেস টেস হলে না জানি কোন ঝামেলায় পড়তে হয়, কে জানে। হাত জোর করে অনুরোধ করলাম, তাতে কোনো কাজ হলো না। মেয়েটার অবস্থা ক্রমশই খারাপ হতে চলছে। এভাবে রক্তক্ষরণ হতে থাকলে একসময় রক্তশূন্যতায় মারা যাবে। কিন্তু কি করব বুঝে উঠতে পারছি না। আমার আবার মস্তিষ্ক খুবই দুর্বল। এরকম পরিস্থিতিতে পড়লে মাথা একদমই কাজ করে না। নায়ক হলে হয়তো কুলে তুলে দৌড়ে হাসপাতালে নিয়ে যেতাম। কিন্তু এটা সিনেমা নয়। ইচ্ছে করলেই সুপারম্যান হওয়া যায় না। বাস্তবতা বড়ই কঠিন। অনেক কষ্টে একটা ভ্যান গাড়ির ব্যবস্থা করলাম। মানুষ সুযোগের সদ্ব্যবহার করতে জানে, সুযোগ বুঝে কায়দা করে। ভ্যানওয়ালা তেমন একজন মানুষ। সুযোগ পেয়ে 5 টাকার ভাড়া 10 টাকা। বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য মানুষ কত কিনা করে। সর্বস্ব বিলিয়ে দিতেও রাজি। যাগ্গে দুঃসময় পেয়েছি যে, এটাও বেশি। চাচাকে নিয়ে মেয়েটাকে ভ্যানে তুলে হাসপাতালে রওনা দিলাম। চোখের সামনে একটা মানুষ মারা যাবে, আমি তা চেয়ে এসে দেখব, কখনো হতে পারে না। যতটুকু সম্ভব চেষ্টা করে যাব। আজ যেন রাস্তাটাও দীর্ঘ হয়ে গেছে। এই যে বলে না, বিপদে রাত ফোরায় না। একটু পরপর চাচাকে বলছি, চাচা আর একটু জোরে চালান। বাবা, আমি বৃদ্ধ মানুষ, এর চাইতে আর বেশি জোরে চালাতে পারছি না। যতই এগোচ্ছি ভ্যানের গতি ততই কমে আসছে। ভ্যানওয়ালা চাচা বৃদ্ধ মানুষ, শরীরের শক্তি কতটুকু বা আছে? এই বয়সে তার ঘরে বসে বিশ্রাম করার কথা। হয়তো পরিস্থিতি বাধ্য করেছে তাকে। কিন্তু আমার কাছে এত সময় নেই। চাচাকে নামিয়ে মেয়েটার পাশে বসিয়ে নিজেই চালাতে শুরু করলাম। জীবনে প্রথম ভ্যান চালাচ্ছি। কষ্ট হচ্ছে খুব। তবে একটু হলেও তো সময় বাঁচবে। এছাড়া আর কোনো উপায় নেই। রাত 1:15। অনেক কষ্টে একটা হাসপাতালে এসে পৌঁছলাম। এখনো মেয়েটার রক্তক্ষরণ হচ্ছে। রক্তে ভিজে গেছে ভ্যান গাড়িটা। জ্ঞান ফেরেনি এখনো। ভ্যানওয়ালা চাচাকে নিয়ে মেয়েটাকে এমার্জেন্সিতে নিয়ে গেলাম। ভাড়া মিটিয়ে ভ্যানওয়ালাকে বিদায় দিলাম। মেয়েটাকে ভর্তি করালাম। তারপর ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার সাহেব, মেয়েটার ইমিডিয়েটলি চিকিৎসার দরকার। ওর খুব রক্তক্ষরণ হচ্ছে। একটু তাড়াতাড়ি আসুন প্লিজ। ওনার কি হয়েছে? সম্ভবত মেয়েটিকে কেউ রেপ করেছে। রেপ করার কথা শুনে ডাক্তার বললেন, দেখুন, ওনার চিকিৎসা আমরা করতে পারবো না। আগে পুলিশে রিপিট করে আসুন, তারপর আমরা চিকিৎসা করব। যেহেতু র্যাপিংয়ের ব্যাপার, যদি কিছু হয়ে যায় তার দারবার কে নেবে? বিপদ যখন আসে চারদিক থেকে আসে, একটার পর একটা। এখানে আরেক সমস্যায় পড়লাম। ডাক্তাররা মেয়েটার চিকিৎসা করছে না। তারা কোনো ঝামেলায় জড়াতে চাচ্ছে না। অনেক করে বুঝিয়ে বললাম, এই মুহূর্তে থানা পুলিশ করা সম্ভব নয়। তাছাড়া মেয়েটার অবস্থা খুবই সিরিয়াস। আর কিছুক্ষণ এভাবে থাকলে হয়তো মারাও যেতে পারে। আপনার চিকিৎসা শুরু করেন, তারপর যা যা লাগে আমি সবই করব। আচ্ছা, আপনি কি পাগল নাকি? আপনি বাংলা কথা বোঝেন না? আপনাকে আমি বারবার বলছি, যেহেতু এটা পুলিশ কেস, পুলিশকে রিপোর্ট করুন, তারপর চিকিৎসা হবে। তার আগে আমাদের চিকিৎসা করা সম্ভব না।
তাও আপনি এই সহজ কথাটা বুঝেন না কেন? যান, পুলিশে রিপোর্ট করে আসুন। কিন্তু ওনারা নাসরবান্দা, এরা ডাক্তার না কসাই? চোখের সামনে চিকিৎসার অভাবে একটা মানুষ মারা যাচ্ছে আর তারা নিজ চিন্তায় ব্যস্ত। পুলিশ রিপোর্ট করে আনতে বলছে। মেজাজ তিরিক্ষে উঠে গেছে। এক কথা দুই কথায় ডাক্তারের সাথে আমার ঝগড়া লেগে গেছে। ঠিক এমন সময় কেউ পিছন থেকে বলে উঠল, কি ব্যাপার, আপনারা এখানে ঝগড়া করছেন কেন? আরে আলম, তুমি এখানে? কোনো সমস্যা হয়েছে নাকি? পিছনে ঘুরে তাকিয়ে দেখি ডাক্তার মাহবুব হাসান। আমার খুবই পরিচিত, বেশ ভালো মনের একজন মানুষ। ওনাকে পেয়ে মনে একটু ভরসা পেলাম। মাহবুব হাসান ভাইকে সব খুলে বললাম। মাহবুব ভাই, দেখুন, এই মেয়েটার অবস্থা আশঙ্কাজনক। ওকে কেউ রেপ করেছে। ওর ইমিডিয়েটলি চিকিৎসার দরকার। আর ডাক্তাররা বলছেন পুলিশকে রিপোর্ট না করলে ওর চিকিৎসা করবে না। তাহলে এখন আপনিই বলুন, পুলিশ রিপোর্ট করতে করতে এ রুগীকে বাঁচানো সম্ভব হবে বলে মনে হয়? ডাক্তার হাসান মাহমুদ ভাই মেয়েটার অবস্থা দেখে উপস্থিত ডাক্তারদের প্রতি খুবই রাগান্বিত হলেন এবং বললেন, রোগীর অবস্থা তো বেশি ভালো না, যে কোনো সময় মারা যেতে পারে। আর আপনি কি বলছেন? পুলিশ রিপোর্ট করতে বলছেন? আপনারা কি বলুন তো? আপনাদের কাজ হলো জীবন বাঁচানো। পুলিশ রিপোর্ট করতে করতে রোগী তো মারা যাবে। যান, তাড়াতাড়ি রোগীর চিকিৎসার ব্যবস্থা করুন, বাদ বাকি পরে দেখা যাবে। ডাক্তার মাহবুব তাড়াতাড়ি মেয়েটার চিকিৎসা শুরু করতে বললেন। মেয়েটার চিকিৎসা শুরু হয়। আমি আইসিইউর বাহিরে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ করছি। কিছুক্ষণ পর মাহবুব ভাই বের হয়ে আসলো। আমাকে ডেকে নিয়ে তার কেবিনে গেলেন। জীবনে অনেক ধর্ষিতা মেয়ের চিকিৎসা করেছি, কিন্তু এত নিষ্ঠুরতা, বর্বরতা আর দেখিনি। একে তো মেয়েটা ভার্জিন, তার উপর পিরিয়ড চলছিল। অবিবাহিত একটা মেয়ের পিরিয়ড যন্ত্রণা সহ্য করতে প্রাণ যায়। এমন অবস্থায় কয়েকজন মিলে ঘন্টা দুয়েক এক নাগাড়ে মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে। যৌনাঙ্গ ছিঁড়ে ক্ষতবিক্ষত হয়ে গেছে। কিভাবে কি করব বুঝে উঠতে পারছি না। কিছুতেই রক্ত বন্ধ হচ্ছে না। মাহবুব ভাইয়ের চোখ ছলছল করছে, ব্যর্থতার বহিঃপ্রকাশ। আমি মাহবুব ভাইকে বললাম, মাহবুব ভাই, যে করেই হোক মেয়েটাকে বাঁচাতে হবে। প্রয়োজনে যা যা দরকার তাই করবেন, সবকিছু আমি দেখব। আমার কথা শুনে মাহবুব ভাই বলেন, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি, বাকিটা আল্লাহর হাতে। এই মুহূর্তে মেয়েটার শরীর প্রায় রক্তশূন্য। ইমিডিয়েটলি ও নেগেটিভ রক্ত দরকার। আমাদের হাসপাতালে নেই। তুমি যে করেই হোক তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করো, নাইলে মেয়েটাকে বাঁচানো সম্ভব হবে না। রাত 2টা পেরিয়ে গেছে। এত রাতের রক্ত কোথায় পাবো? এ সময় ব্লাড ব্যাংক তো বন্ধ। আমার জানাশোনা তেমন কোনো ডোনার নেই। তাছাড়া আমার কাছে তেমন টাকাও নেই। কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। কঠিন ঝামেলায় জড়িয়ে ফেলেছি নিজেকে। তবে উপায় একটা আছে। আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। ডাক্তারকে আমার শরীর থেকে রক্ত নিতে বললাম। মাহবুব ভাই, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। যতখানি রক্তের দরকার আমার কাছ থেকে নিয়ে নিন। আমি এমনিতেই খুব হ্যাংলা পাতলা মানুষ, রুগ্ন চিলেকোঠা। আমার থেকে রক্ত নিতে রাজি হচ্ছিল না। আপনার শরীর থেকে রক্ত নেওয়া যাবে না, কারণ আপনার শরীর থেকে রক্ত নিলে আপনার সমস্যা হতে পারে। আমি মাহবুব ভাইকে বললাম, কিন্তু এছাড়া কোনো উপায় নেই। যে করেই হোক মেয়েটাকে বাঁচাতে হবে, না হলে যে সব ব্যর্থ হয়ে যাবে। মেয়েটা কে, কি তার পরিচয়, আর কারাই বা তার এমন অবস্থা করেছে, সবকিছু যে অজানা থেকে যাবে। প্লিজ মাহবুব ভাই, আপনি তাড়াতাড়ি রক্ত নেওয়ার ব্যবস্থা করুন। তারপর ডাক্তার মাহবুব আমার শরীর থেকে রক্ত নেওয়ার ব্যবস্থা করলেন। আমি রক্ত দিলাম, রক্ত দিয়ে বেরোলাম। খুব ক্লান্ত লাগছে। পেটের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। সেই দুপুরে খেয়েছিলাম। এখন রাত 2:30 বাজে। ক্ষুধার ঠেলায় দু চোখ অন্ধকার হয়ে এসেছে। পকেট খুঁজে 60 টাকা বেরোলো। এতে আর কি খাবো? হাসপাতাল ক্যান্টিনে আসলাম। 1 কাপ চায়ের সাথে একটা পাউরুটি ভিজিয়ে খেয়ে নিলাম। পুরনো অভ্যেস। বাঁচার কি নিদারুণ প্রয়াস। সিগারেটটা ধরিয়ে একের পর এক সূক্ষ্ম টান দিয়ে যাচ্ছি। সিগারেট খেলে নাকি টেনশন কমে। ডাহা মিথ্যে কথা। সারা দুনিয়ার চিন্তা আমার মাথায়। ভালো লাগছে না কিছু। তাড়াতাড়ি চলে আসলাম। আইসিইউর সামনে এসে দেখি মাহবুব ভাই বের হচ্ছেন। ওনাকে জিজ্ঞেস করলাম, মাহবুব ভাই, মেয়েটার অবস্থা এখন কেমন দেখলেন? মাহবুব ভাই বললেন, রক্তক্ষরণ বন্ধ হয়েছে। শরীরের ক্ষতস্থানগুলো ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। ভাই, মেয়েটা বাঁচবে তো? মাহবুব ভাই একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, এখনো মেয়েটা অজ্ঞান। জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে ভরসা রাখুন, আল্লাহকে ডাকুন।
ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। জানি না আমার এমন লাগছে কেন। অচেনা অজানা একটা মেয়ের জন্য কেন এত কষ্ট হচ্ছে, কেন? মনে হচ্ছে আমার কোনো আপনজন, খুব কাছের মানুষ। আবার মনে হয় হয়তো মানবতার খাতিরেই এমন লাগছে। আমি আইসিইউর সামনে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ করছি। একটু পরেই মুয়াজ্জিনের মিষ্টি কণ্ঠে ফজরের আজানের ধ্বনি ভেসে আসছে। ফজরের নামাজটা পড়ে আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহ যেন মেয়েটাকে বাঁচিয়ে দেন। কিন্তু আমার শরীর তো মেয়েটার রক্তে মাখা, এমন অবস্থায় তো নামাজ হবে না। তাই পকেট থেকে মোবাইলটা বের করে নয়নকে কল দিলাম। 3বার রিং হবার পরে রিসিভ করলো। বিরক্ত স্বরে বলে, কিরে শালা, ভোরবেলায় ফোন দিচ্ছিস কেন? কোনো সমস্যা হয়েছে কি? পরে বলবো, আগে মন দিয়ে আমার কথা শোন। আমি ফজরের নামাজ পড়তে যাব। আমার জন্য কিছু জামা কাপড় আর কিছু টাকা নিয়ে আয়। আমি ঠিকানা বলে দিচ্ছি। নয়নকে কিছু না বলে শুধু কিছু টাকা আর আমার জন্য কিছু কাপড় নিয়ে তাড়াতাড়ি আসতে বললাম। হাসপাতালের ঠিকানা দিয়ে ফোনটা কেটে দিলাম। কোটিপতি বাবার একমাত্র ছেলে নয়ন। বড়লোকের সন্তান হলেও এর মধ্যে কোনো হিংসা নেই, মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, সবার সাথেই মিশতে জানে। একদম সাদা মনের মানুষ। নয়নের বাসা এখান থেকে বেশি দূরে না। একটু পরেই বাইক নিয়ে এসে হাজির। এসে আমাকে দেখেই হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিল। কি হয়েছে তোর? এই অবস্থা কি করে হলো? চুপ করে আছিস কেন? বল, এসব কি করে হলো? নয়ন বেশ রাগী টাইপের। বিশেষ করে আমার যদি কোনো সমস্যা হয় আর তা যদি ওকে সাথে সাথে না জানাই, তাহলে আমার উপর সুনামি বয়ে যায়। যতক্ষণ আমার সামনে আছে, একটা ফুলের টোকাও দিতে পারবে না কেউ আমার গায়ে। এতটাই ভালোবাসে আমাকে। আমি মনে হয় ওর প্রাণ। কপাল গুনে ওর মতো বন্ধু পেয়েছি। নয়ন, একটু শান্ত হ, আমি তোকে সব খুলে বলছি। নয়নকে শান্ত করে আমার আর মেয়েটার কথা সব খুলে বললাম। তবু তার এক কথা, এই, আমি তোর কে? আমি তোর বন্ধু না? তাহলে কেন এত বড় একটা ঘটনা ঘটে গেল আমাকে জানানোর প্রয়োজন মনে করিসনি? এখন চল মেয়েটাকে দেখি। আমি নয়নকে আইসিইউর সামনে নিয়ে আসলাম। মেয়েটাকে দেখে নয়নের অবস্থা খারাপ, চোখে পানি ছলছল করছে, বেশ আবেগী বটে। নয়নের কাছ থেকে কাপড়গুলো নিয়ে চেঞ্জ করে ফজরের নামাজ আদায় করলাম। ভোরের আধার কেটে সূর্যের কিরণ ছড়িয়ে পড়ছে চারদিকে। নয়নকে নিয়ে একটু বাইরে আসলাম চা সিগারেট খেতে। হঠাৎই নয়ন বলে উঠল, আলম, তুই মানুষ না, ফেরেশতা। তোর জায়গায় অন্য কেউ হলে মেয়েটা ওখানেই পরে মারা যেত। আমি একটু রাগান্বিত স্বরে বললাম, দেখ নয়ন, মানুষ কখনো ফেরেশতা হতে পারে না। মানুষ মানুষের জন্য, মানুষের বিপদে মানুষ এগিয়ে আসবে, এটাই স্বাভাবিক। তাছাড়া এটা আমার কর্তব্য, আমি সেইটুকুই পালন করছি মাত্র। কিন্তু জানিস নয়ন, মেয়েটাকে দেখার পর থেকেই আমার বুকের ভিতরটা কেমন যেন করছে। সবসময় মনে হচ্ছে ও যেন আমার আপন কেউ। বারবার ওকে দেখতে ইচ্ছে করে, আর তাই আমি একটু পরপরই ওর মুখটা দেখে আসি। আসলে তুই অন্যদের বিপদে একটু বেশি ইমোশনাল হয়ে পড়িস, তাই এমন মনে হয়। তবে যাই বলিস না কেন, তাই বলে তোর মতো কেউ নিজের রক্ত দিয়ে একটা ধর্ষিতাকে বাঁচাতে যেত না? আসলে তুই একটা মহামানব। নয়ন একটু এরকমেরই, সবসময় আমাকে বড় করার চেষ্টায় মেতে থাকবে। অনেক হয়েছে, এবার চলো। এসে দেখি আইসিইউর সামনে অনেক মানুষের ভিড়। এ যুগে তামাশা দেখার মানুষের অভাব নেই। মানুষের দুঃখ কষ্ট দেখে আনন্দ পায়, পৈশাচিক হাসি হাসে। মিডিয়া থেকে কয়েকজন সাংবাদিক এসেছে, সঙ্গে 2জন পুলিশও। পুলিশ আমাকে মেয়েটার সম্পর্কে জিজ্ঞেস করলো। আপনি কি আলম? জি স্যার, আমি আলম। তাহলে আপনি মেয়েটিকে হাসপাতালে নিয়ে আসছিলেন? হ্যাঁ স্যার, আমি মেয়েটাকে হাসপাতালে নিয়ে এসেছি। আপনি যা জানলেন, যতটুকু জেনেছেন সবকিছু আমাদের কাছে খুলে বলুন। আমি সাংবাদিক আর পুলিশের কাছে যা যা ঘটেছে সবই খুলে বললাম। তারপর সবাই চলে গেল, তবে কয়েকজন লোক দাঁড়িয়ে তামাশা দেখছিল। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আপনারা চলে যান, অযথা এখানে ভিড় করবেন না। এক প্রকার জোর করেই তাড়িয়ে দিয়েছি। বিপদের সময় কাউকে পাশে পাওয়া যায় না। তারপর তামাশা দেখতে দৌড়ে আসে। নয়না চলে গেছে। হোটেল থেকে পরোটা আর ভাজি দিয়ে নাস্তাটা সেরে নিলাম। অফিস যাওয়া হবে না আজ। বেলা প্রায় 12টার কাছাকাছি। মেয়েটার পাশে বসে আছি, জ্ঞান ফিরেনি এখনো। একসময় আচমকাই চিৎকার করে উঠে বলে, ছেড়ে দেন আমাকে, আমার সর্বনাশ করবেন না, আমি আর পারছি না, আমাকে বাঁচতে দিন প্লিজ। তারপর কিছুক্ষণ বিড়বিড় করে অস্পষ্ট অনেকগুলো কথা বলেই আবারও অজ্ঞান হয়ে যায় মেয়েটি। তাড়াতাড়ি ডাক্তারকে ডেকে নিয়ে আসি। কেন এমনটি হলো? ডাক্তার বললেন,
এই ধরনের পেশেন্ট শারীরিকভাবে অনেক আঘাত পায়, তার চেয়েও মানসিকভাবে অনেক আঘাত পায়। এমনও দেখা যায় শারীরিকভাবে সুস্থ হলেও মানসিক প্রভাবটা কেটে উঠতে অনেক সময় লেগে যায়। মেয়েদের স্মৃতিশক্তি অনেক প্রখর, সহজে ভুলতে পারে না কিছু। রাতটার কথা মনে পড়লে খুবই কষ্ট পাবে। গভীর রাতে উঠে পাগলামিও করতে পারে। তবে ভালো যে মেয়েটার জ্ঞান ফিরে এসেছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, চিন্তা করবেন না। ডাক্তারের কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেছি। মাত্র কিছু সময়ের আনন্দ, কারো সারা জীবনের কান্না। মানুষ বড় আজব প্রাণী, কষ্ট দিয়ে মজা লুটে। কি অদ্ভুত, তাই না? একটা ইঞ্জেকশন দিয়ে ডাক্তার চলে গেলেন। দুপুরের নামাজটা পরে বাহিরে এসে খাওয়াটা সেরে নিলাম। পেট ঠিক তো সব ঠিক। মার্কেটে গিয়ে মেয়েটার জন্য কিছু কাপড় নিয়ে আসলাম। হাসপাতালে কোনো আয়াকে দিয়ে চেঞ্জ করিয়ে নিব। সন্ধ্যায় মেয়েটির জ্ঞান ফিরে আসে। এবারে একদম নিশ্চুপ, কোনো কথা নেই, শুধু চোখ খুলে তাকিয়েছে। পাশে গিয়ে বসলাম। ভয় নেই কোনো, আপনি এখন হাসপাতালে আছেন, এখানে কেউ কিছু করতে পারবে না আপনাকে। মেয়েটি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, হয়তো কিছু একটা বলতে চেয়েও পারছে না। ডাক্তারকে ডেকে আনলাম। উনি বললেন, উনির শরীর খুবই দুর্বল, তাই হয়তো কথা বলতে পারছে না। আমি একটা স্যালাইন দিয়ে যাচ্ছি। একটু পর নয়ন আসলো তার বাবা মাকে সঙ্গে নিয়ে। নয়নের বোন নুসরাতও এসেছে। আসসালামু আলাইকুম আন্টি, আঙ্কেল, আপনারা সবাই ভালো আছেন তো? নয়নের বাবা সালামের উত্তর দিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই ভালো আছি। তাহলে এই মেয়েটিকে তুমি উদ্ধার করেছো? মানুষ কি নিষ্ঠুর! এদেরকে আসলে মানুষ বলা যায় না, এরা পশু। না না, আজকাল এমন কিছু মানুষ আছে যাদেরকে মানুষ বলা যায় না, আবার পশু বলা যায় না। ওদেরকে পশুর সাথে তুলনা করলে পশুকে অপমান করা হয়। মেয়েটাকে দেখে তারাও দুঃখ প্রকাশ করলো। মেয়েটাকে বাঁচিয়েছে বলে সবাই আমার ওপর অনেক খুশি হয়েছে, তবে নুসরাত মনে হয় খুশি হতে পারেনি। চেহারায় বিষণ্ণতার ছাপ। নুসরাত মনে হয় আমাকে ভালোবাসে, মুখে বলেনি কোনোদিন, তবে আমার ধারণা সে আমাকে ভালোবাসে। জানি না ওর প্রতি আমার এমন ধারণা কেন তৈরি হলো, তবে এর যথেষ্ট কারণ আছে। সেই প্রথম থেকে আমার দিকে অবাক দৃষ্টিতে চেয়ে থাকতো। বাসায় গেলে লুকিয়ে লুকিয়ে দেখতো আর মিটিমিটি হাসতো। সামনে পড়লে লজ্জায় মাথা নিচু করে রাখতো। চোখের ভাষায় কিছু একটা বলতে চাইতো, কিন্তু আমি বুঝতাম না। চোখের ভাষা বোঝার মধ্যে মেয়েরা এগিয়ে, হয়তো ভালোবাসা, নয়তো সবার মতো ভালো লাগা মাত্র। নুসরাত আমার সাথে কথা বলল না। বেশ কিছুক্ষণ কথাবার্তার পর নয়নের মা বলল, আচ্ছা, আমরা তাহলে এবার আসি। তুমি মেয়েটির পাশে থেকো, ওর যত্ন নিও। সবাই বাড়িতে চলে গেল। রাত 10:15। বাইরে থেকে খাওয়ার কাজটা সেরে আসলাম। বাসায় যাওয়া হবে না, মেয়েটার পাশে থাকতে হবে। নাসরা থাকলেও তারা এতটা গুরুত্ব নেবে না। ছাদের এক কোনায় দাঁড়িয়ে ভাবছি আনমনে, মানুষ বড় অদ্ভুত প্রাণী, তাই না? কেউ বা কষ্ট দিয়ে মজা লুটে, আবার কেউ বা অন্যের জন্য কষ্ট করে। রহস্যময় পৃথিবী, তার চেয়ে বড় রহস্যময় মানুষের মন। দুদিন হলো মেয়েটার হাসপাতালে ভর্তি। ইতিমধ্যে এই খবরটা সারা বাংলাতে ছড়িয়ে পড়েছে, অথচ মেয়েটার পরিবার পরিজন, আত্মীয় স্বজন বা পরিচয় জানে এমন কাউকে পাওয়া গেল না। পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে, হয়তো দুটো কারণে: এক, মেয়েটির পৃথিবীতে আপন বলতে কেউ নেই; দুই, ধর্ষিতা হয়েছে বলে সমাজ কলঙ্কের ভয়ে বাবা মা পরিচয় গোপন রেখেছে। যাকগে, মেয়েটা সুস্থ হলেই সব জানা যাবে। বেডে আনা হয়েছে। একটা চেয়ার নিয়ে মেয়েটির পাশে এসে বসলাম। এখন পর্যন্ত তেমনভাবে দেখা হয়নি। বয়স আনুমানিক 20 কি 21 বছর হবে। গায়ের রং শ্যামলা, তবে বেশ মায়াবী চেহারা। গোল গোল চোখ দুটি, লম্বা ঘন কালো চুল। আহামরি সুন্দরী না হলেও মায়াবতী বটে। মুখের গঠন ঠিক যেন আমার হারিয়ে যাওয়া বোনের মতো। ভোর হয়ে গেছে, পাখির কিচিমিচির শব্দ শোনা যাচ্ছে। সিটের উপর 2 হাত দিয়ে মাথা রেখে ঘুমাচ্ছিলাম। তাকিয়ে দেখি মেয়েটি সিটের সাথে হেলান দিয়ে বসে অবাক দৃষ্টিতে চেয়ে আছে আমার দিকে। মেয়েটিকে বললাম, আরে আপনি উঠছেন কেন? শুয়ে থাকুন, আপনার শরীর খুব দুর্বল। মেয়েটি বলল, আমি ঠিক আছি, কিন্তু আপনি বাসা না গিয়ে এখানে ঘুমাচ্ছিলেন কেন? আমার জন্য আপনি এত কষ্ট করছেন কেন? মেয়েটির প্রশ্নের জবাব আমার কাছে নেই। আমি নিজেও জানি না মনকে প্রশ্ন করলাম। মন আমার অনেক প্রশ্নের উত্তর দেয় না। এই প্রথম মেয়েটার কণ্ঠ শুনলাম, নমনীয় কণ্ঠস্বর। আপনি থাকুন, আমি ফজরের নামাজটা পড়ে আসি।
আমি তাড়াতাড়ি ফজরের নামাজটা পড়ে মেয়েটার জন্য দোয়া করে আসলাম। মেয়েটা কথা বলতে পারছে, অনেকটা খুশি খুশি লাগছে, খুশিতে নাচতে ইচ্ছে করছে। হাসপাতাল বলে পারলাম না, খবরটা সবাইকে জানিয়ে দিলাম। ডাক্তার এসে দেখিয়ে গেছেন একবার, নয়ন এসেছে নাস্তা নিয়ে। কৃতজ্ঞতা স্বরূপ বললাম, ভালো করেছিস ভাই, বড্ড খিদে লেগেছিল। দুদিন ধরে মেয়েটার খাওয়া হয়নি কিছু, স্যালাইন চলছিল তাই। কিন্তু এখন তো স্যালাইন বন্ধ আছে, বেশ ক্ষুধা লেগেছে মনে হয়। আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আপনার কি খিদে পেয়েছে? হুম, অনেক খিদে পেয়েছে, কিন্তু কিভাবে খাবো? আমার তো হাতে ব্যান্ডেজ করা। আমি বললাম, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনাকে খাইয়ে দিতে পারি। মেয়েটি আমার কথায় মাথা নাড়িয়ে সায় দিল। তারপর নিজের হাতে খাবার তুলে মেয়েটিকে খাইয়ে দিলাম। অনেকদিন পর কাউকে তুলে খাইয়ে দিলাম। মনে পড়ে গেল ছোট বোনটার কথা। পাগলিটাকে সবসময় তুলে খাইয়ে দিতে হতো, আমি না খেয়ে দিলে খেতই না। বড্ড অভিমানী ছিল, অভিমানে চুপটি করে চলে গেছে অনেক দূরে। সে তো দূর, বহু দূর বটে, হয়তো সেখান থেকে কেউ ফিরে আসতে পারে না। তবে জানি না সে এখনো বেঁচে আছে নাকি মরে গেছে। আমার সব সময় কেমন জানি মনে হয় আমার সেই ছোট্ট বোনটি হয়তো এখনো বেঁচে আছে। ছোট বোনটির কথা ভাবতে ভাবতেই চোখ থেকে দুফোঁটা অশ্রু বেরিয়ে পড়ল। চোখের পানি মুছতে মুছতেই মেয়েটার দিকে তাকিয়ে দেখি ওর চোখেও পানি এসে গেছে। আরে, আপনি কাঁদছেন কেন? বাবা মায়ের কথা মনে পড়ছে বুঝি? আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। নাম পরিচয়টা যদি বলতেন, খবরটা পৌঁছে দিতে পারতাম। স্বর্ণা আক্তার পাখি। সবাই পাখি বলেই ডাকে। পৃথিবীতে আপন বলতে কেউ নেই। 7 বছর বয়সী বাবা মা দুজনেই মারা গেছে। চাচার ঘরে মানুষ হয়েছি, অবহেলায়, অনাদরে। চাচা চাচি দুইজনেই খুবই স্বার্থপর, লোভী প্রকৃতির মানুষ। বাবা মা মারা যাওয়ার পরেই আমাদের সম্পত্তি যা ছিল সব দখল করে নিয়েছে। এখন সামান্য কিছু টাকার বিনিময়ে আমাকে প্রতি তলায় বিক্রি করে দিতে চেয়েছিল। জানতে পেরে কোনো রকমে রাতের অন্ধকারে বাড়ি থেকে পালিয়ে এসেছি। জীবনে কোনো দিন আসিনি অচেনা অজানা জায়গায়। একটা কাজের উদ্দেশ্যে ঘুরতেছিলাম। দুমুঠো খেয়ে বাঁচতে পারলেই হয়, কিন্তু তার আগেই 4টা ছেলে আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। একটা ঘরে নিয়ে আমাকে বন্দি করে ফেলে। অনেক কান্নাকাটি করে বলেছিলাম, আমাকে ছেড়ে দিন, আমার সর্বনাশ করবে না প্লিজ, কিন্তু ওরা আমার কোনো কথাই শুনেনি। হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়েছে আমার উপর। চিৎকার করে বলেছিলাম, আমি আর পাচ্ছি না, এবার আমাকে ছেড়ে দিন, না হলে আমি মরে যাব, আমাকে বাঁচতে দিন প্লিজ। ওরা পৈশাচিক আনন্দে মেতে ছিল। আমার বুক ফাটা আর্তনাদ ওদের কানে পৌঁছায়নি। যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি অজ্ঞান হয়ে যাই। তারপর জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালের বেডে। আপনি কি ছেলেগুলোকে দেখলে চিনতে পারবেন? মেয়েটি বলল। অন্ধকারে তেমন ভাবে দেখতে পাইনি, তবে একজনকে দেখলে হয়তো চিনতে পারবো। গুন্ডা মাস্তানের মতো দেখতে। কথা বলতে বলতেই আমাদের খাওয়া শেষ হয়ে গেল। নয়নকে দিয়ে থানায় খবর লাগালাম। এই এলাকার যত বখাটে গুন্ডা মাস্তান আছে সবগুলোর লিস্টই থানাতে আছে, না থাকলে খুঁজে বের করবে। সারা বাংলার মানুষ ক্ষেপে আছে যারা মেয়েটাকে ধর্ষণ করেছে, ওদের শাস্তির দাবিতে। এবার এই ওষুধটা খেয়ে আপনি শুয়ে পড়ুন। বেশি কথা বলতে নিষেধ করেছে ডাক্তার। ওষুধ খাইয়ে একটু বাহিরে আসলাম নয়নকে নিয়ে চা সিগারেট খেতে। পাখি এখন অনেকটা সুস্থ, পুরোপুরি সুস্থ হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। হাসপাতাল থেকে ছুটি দিয়ে দিবে আজ। কিছু ওষুধ লিখে দিয়েছেন, এগুলো নিয়মিত খাওয়াতে আর রেস্টে থাকতে বলেছে। বেশ চিন্তায় পড়ে গেলাম, এই অবস্থায় মেয়েটি এখন কোথায় যাবে? জিজ্ঞেস করলাম, এখানে কি আপনার পরিচিত কেউ আছে যার কাছে এসেছিলেন বা যেতে চেয়েছিলেন? মেয়েটি মাথা নাড়িয়ে চুপ করে রইল। তার নীরবতাই আমাকে বুঝিয়ে দিচ্ছে এখানে তার পরিচিত কেউ নেই। আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম, যাবেন আমার সাথে? মেয়েটি অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনি আমার জন্য অনেক করেছেন, আমার জীবন বাঁচিয়েছেন, চিকিৎসা করে সুস্থ করে তুলেছেন, কিন্তু এটা সম্ভব না। আমি একটা ধর্ষিতা মেয়ে। আমাকে আশ্রয় দিলে আপনার পরিবার কি মেনে নেবে? তাছাড়া সমাজ আপনাকে কি বলবে? আমি পাখিকে বললাম, আশ্চর্যের কিছু নেই, আমাদের সমাজে এটাই হচ্ছে এখন। এভাবে বলবেন না, কখনো নিজেকে তুচ্ছ মনে করবেন না। সমাজে ভালো মানুষের সংখ্যা খুবই কম, খারাপ লোকের
বাজে কথায় কিছু আসে যায় না। আমিও আপনার মতোই একা, পৃথিবীতে আপন বলতে কেউ নেই। ছিল একসময়, সবাই চলে গেছে আমাকে ছেড়ে। সব হারিয়ে আবার ফিরে পেয়েছি সবকিছু। পেয়েছি মা বাবা, ভাই বোন, গোটা একটা পরিবার। এই যে নয়নকে দেখছেন, এরাই আমার সবকিছু। আপনার যতদিন ইচ্ছে আমার এখানে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। কি, যাবেন তো? ঠিক আছে, যাব। নয়নকে নিয়ে হাসপাতালে সব কাজ শেষ করলাম। আমি তো শুধু নামমাত্র। মেয়েটার পুরো চিকিৎসার খরচ বহন করে নয়ন। ওদের মতো আরও কিছু মানুষ যদি পৃথিবীতে থাকতো, তাহলে হয়তো পৃথিবীটা আরও সুন্দর হতো। মেয়েটিকে নিয়ে বাসায় চলে আসলাম। নয়ন তাদের গাড়ি দিয়ে পৌঁছে দিয়ে গেছে, তাই তেমন একটা সমস্যা হয়নি। 4 দিন পর বাসায় আসলাম। ঘর তো নয়, জঙ্গলে পরিণত হয়েছে। এমনিতেই আমি বেশ অগোছালো মানুষ। খেদে কোনো রকমের পরে থাকি, ভাড়ায় থাকি, তাই একটা রুম নিয়েছি মাত্র। চাকরি করি নয়নের বাবার অফিসে। অবশ্য ওনারা বলেছিলেন তাদের সাথে থাকতে, কিন্তু আমি যাইনি। আপনি বিছানায় বসুন, আমি রুমটা একটু পরিষ্কার করে নেই। পাখিকে বিছানায় বসিয়ে রুমটা একটু পরিষ্কার করে নিলাম। ফ্রেশ হয়ে এসে দেখি জানালার ধারে বসে বাহিরে তাকিয়ে আছে আনমনে। পাশে গিয়ে বসে বললাম, এই যে ম্যাডাম, এভাবে মন খারাপ করে বসে থাকলে চলবে? যা হবার তা তো হয়ে গেছে। সব ভুলে নতুন করে জীবন শুরু করতে হবে। প্রতিষ্ঠিত হয়ে দেখিয়ে দিতে হবে সমাজকে আমরাও পারি। আমার দিকে ঘুরে তাকালো, মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। আমি বললাম, মনে রাখবেন আমি আপনার পাশে আছি সব সময়। যান, এবার ফ্রেশ হয়ে আসুন। বাসা থেকে বের হতে যাব এমন সময় নুসরাতের কল আসে। হ্যালো নুসরাত, হ্যাঁ বলো, কি বলবে? আলম, তুমি মেয়েটিকে বাসায় তুলেছো কেন? কেন, তাতে কি কোনো সমস্যা হয়েছে? অবশ্যই সমস্যা আছে। তুমি মেয়েটির চিকিৎসা করিয়েছো, জীবন বাঁচিয়েছো, ব্যাস এইটুকুই যথেষ্ট। তুমি আবার তাকে বাসায় তুলেছো, এটা কি বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? দেখো নুসরাত, পাখি একটা অসুস্থ অসহায় মেয়ে। ওর চিকিৎসার দরকার, একটু বিশ্রামের দরকার। ওকে এই অবস্থায় কোথায় ফেলে দেব? এখানে পরিচিত কেউ নেই, তাই আমি বাসায় তুলেছি। তাছাড়া ওকে আমি ছোট বোনের মতো দেখছি। আর যদি নিজের বোন হতো তাহলে কি এভাবে দূরে ঠেলে দিতে পারতাম? কোনোদিন পারতাম না। তুমি একটু বোঝার চেষ্টা করো। এভাবে আরো অনেক কথার পর বুঝতে পারলো আমার যুক্তির সাথে নুসরাত পারবে না, তাই রাগ করে ফোনটা কেটে দিল। নুসরাত আমাকে ভালোবাসে, বিয়ে করতে চায় আমাকে, কিন্তু সমস্যা হয়েছে পাখিকে কেন বাসায় এনে তুলেছি। জীবন বাঁচিয়েছি, চিকিৎসা করিয়েছি, ভালো কথা, তাই বলে বাসায় এনে এক ঘরে থাকতে হবে? কিছুতেই মানতে পারছে না। অনেক রাগারাগি করেছে আমার সাথে। আমি কিচ্ছু বলিনি। হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না কখনো, তেমনি সব মানুষও এক নয়। নুসরাত আমাকে ভালোবাসলেও আমি ওকে ভালোবাসি না, এসব কল্পনাও করিনি কখনো। সবসময় ওকে ছোট বোনের মতো দেখছি। আর এখনো মার্কেটে এসে পাখির জন্য কিছু কাপড় কিনলাম। আমার এখানে থাকবে, তখন তো আমাকেই সব কিছু দেখতে হবে, তাই না? ফার্মেসিতে গিয়ে ওষুধগুলো কিনে আনলাম। তারপর হোটেল থেকে রাতের খাবার নিয়ে বাসায় চলে আসলাম। আমি খেতাম মেসে, এখন তো আর মেসে খাওয়া যাবে না, ঘরে রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে। বাসায় এসে পাখিকে কাপড়গুলো দিয়ে বললাম, দেখেন তো পছন্দ হয়েছে কিনা। জীবনের প্রথম কিনলাম, পছন্দ না হলেও খারাপ বলবেন না কিন্তু, মনে কষ্ট পাবো। পাখি আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বললে, না না, অনেক সুন্দর হয়েছে, আমার বেশ পছন্দ হয়েছে। এই প্রথম মেয়েটার মুখে হাসি দেখলাম, কত সুন্দর হাসি। আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলেন, কি বলতে চান? হাসলে আপনাকে খুব সুন্দর লাগে। সবসময় এভাবে হাসি খুশি থাকবেন। আপনার হাসি দেখে আমার ছোট বোনটার কথা মনে পড়ে গেল। আমার বোনটাও ঠিক আপনার মতো করেই হাসতো, সবসময় ওর মুখে হাসি লেগে থাকতো। আমিও আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলেন। আপনি যদি আমাকে ছোট বোন বলে মানেন, তাহলে আপনি আপনি করছেন কেন? আপনি আমাকে তুমি বলে নাম ধরে ডাকবেন, তাহলেই আমি আরো খুশি হব। ঠিক আছে, পাখি বলে ডাকবো। রাতে খাওয়া দাওয়া শেষ করে ঔষধ খাইয়ে বিছনায় ঘুম পাড়িয়ে দিলাম। আমি একটা চাদর নিয়ে মেঝেতে শুয়ে পড়লাম। এক রুমে দুজন থাকতে হলে এছাড়া আর কোনো পথ নেই। মধ্যরাতে হঠাৎ করে ঘুম থেকে চিৎকার করে উঠে সেদিনের মতো পাগলামি শুরু। বুঝতে পারছি কোনো দুঃস্বপ্ন দেখেছে। কাছে গিয়ে হাতটা ধরে বললাম, পাখি ভয় পেও না, শান্ত হও, আমি তোমার পাশে আছি। আচমকায় আমাকে জড়িয়ে ধরে খুব শক্ত করে
জীবনের প্রথম কেউ আমাকে এভাবে জড়িয়ে ধরল। অদ্ভুত এক ভালো লাগা, অন্যরকম অনুভূতি। আমার কাছে মনে হলো আমার রক্ত আমাকে জড়িয়ে ধরেছে, বুকের ভিতর ধকধক করছে। কেন এমন হচ্ছে বুঝতে পারলাম না। কোনো রকম ওর হাত ছাড়িয়ে কপালে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। দুদিন পর পাখিকে নিয়ে হাসপাতালে গেলাম। ডাক্তার বলেছিল আসতে। আমরা সোজা ডাক্তার মাহবুব ভাইয়ের চেম্বারে চলে গেলাম। মাহবুব ভাই চেম্বারে আছে। আসসালামু আলাইকুম। মাহবুব ভাই, আপনি ভালো আছেন তো? ওয়ালাইকুম সালাম। আরে আলম যে, কি খবর? আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আপনি পাখিকে নিয়ে আসতে বলেছিলেন, তাই নিয়ে আসলাম। ও আচ্ছা, আপনি বসুন, আমি দেখছি। তা এখন কি অবস্থা, ভালো আছেন তো? হ্যাঁ, আল্লাহর রহমতে এখন অনেকটাই সুস্থ আছি। অনেক জিজ্ঞাসাবাদের পর ডাক্তার মাহবুব ভাই বলল, আল্লাহর রহমতে এখন পুরোপুরি সুস্থ আছে, আর কোনো সমস্যা নেই। আপনি এখন সম্পূর্ণ চিন্তামুক্ত। ওকে মাহবুব ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি সময় মতো সেদিন না আসলে হয়তো পাখিকে বাঁচানো সম্ভব হতো না। আমি আর কি করলাম, সব তো উপরওয়ালা ইচ্ছেইতেই হয়েছে। পাখি, খুব সাবধানে থাকবেন। বেস্ট অফ লাক। মাহবুব ভাই, তাহলে এখন আমরা আসি। ঠিক আছে, আসতে পারেন। মাহবুব ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমরা থানায় গেলাম। নয়ন আগেই সবকিছু করে রেখেছে। এই এলাকার যত ক্যাডার সন্ত্রাসী বকাটে ছেলে পেলে আছে সবার লিস্ট জোগাড় করে রেখেছে। পাখি বলেছিল একজনকে দেখলে সে চিনতে পারবে, আর একজনকে ধরতে পারলে বাকিগুলো এমনিতেই ধরা পড়বে। আমরা থানায় পৌঁছাতেই পুলিশ আমাদের কাছে এসে পাখিকে বলল, পাখি, আপনি ভালো করে তাকিয়ে দেখুন তো, এদের মধ্যে কাউকে আপনি শনাক্ত করতে পারছেন কিনা? পুলিশের কথা শুনে পাখি খুব ভালো করে দেখছে। অনেক দেখে শুনে একটা ছেলেকে চিহ্নিত করেছে। স্যার, সেদিন ওই 4 জন ছেলের মধ্যে এই ছেলেটিও ছিল। আপনি খুব ভালো করে দেখছেন তো? আপনি কি শিওর সেদিন এই ছেলেটাই ছিল? হ্যাঁ স্যার, আমি খুব ভালো করেই দেখেছি, এই ছেলেটিও ছিল সেদিন। ঠিক আছে, এখন আপনারা আসতে পারেন। তবে চিন্তা করবেন না, আমরা কয়েকদিনের মধ্যেই ওদের সবাইকে অ্যারেস্ট করার চেষ্টা করব। ও পাখি, আরেকটা কথা, আসামি ধরার পর আপনাকে নিয়ে আপনার চাচার বাড়িতেও যাব। আমরা চেষ্টা করব আপনার সমস্ত সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য। আর আপনার চাচা চাচির বিরুদ্ধে নারী নির্যাতন ও পাচারকারী দালাল হিসেবে মামলা দায়ের করব। সে পর্যন্ত আপনি আলম সাহেবের বাসায় থাকবেন। আপনাকে কেউ কিছু বলতে পারবে না। এখন আপনারা নিশ্চিন্তে বাড়ি ফিরে যান। সাথে সাথেই পুলিশ বের হয়ে গেছে আসামিদের খুঁজতে। আমি পাখিকে নিয়ে বাসায় আসছি, সাথে নয়নও আছে। বাসার কাছে আসতেই নয়ন গাড়ি থামিয়ে বলল, আলম, তাহলে তোরা বাসায় চলে যা, আমিও আমার বাসায় চলে যাচ্ছি। কেন বাসায় যাবি না কেন? আয় ভিতরে আয়, চা খেয়ে যাবি। না রে, এখন আর বসবো না, শরীরটা খুব টায়ার্ড লাগছে, একটু রেস্টের দরকার। তোরা থাক, আমি পরে এক সময় আসবো। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, রাতের খাবারের আয়োজন করতে হবে। আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি পাখি রান্নাঘরে রান্নাবান্নার আয়োজন করতেছে। আমি পাখিকে বললাম, কি ব্যাপার পাখি, কি করতেছো? রাতের রান্নাটা আমি করি ভাইয়া। ভাইয়া কথাটা শুনে আমার বুকের ভেতর কেমন জানি করে উঠল। মনে হলো আমার ছোট বোনটি আমাকে ভাইয়া বলে ডাকছে। আমি পাখিকে বললাম, তুই আমাকে ভাইয়া বলে ডাকলি? হ্যাঁ, তুমি আমার ভাইয়া। তোমাকে ভাইয়া বলে ডাকবো না তো কি বলে ডাকবো? ভাইয়াকে তো ভাইয়া বলেই ডাকতে হয়। ভাইয়া, আমি তোমার এখানে যে কয়দিন আছি, এই কয়দিনে আমি রান্না বান্না করব। তোমার কিন্তু কোনো আপত্তি চলবে না। ঠিক আছে মাই ডিয়ার সিস্টার। এভাবেই হাসি খুশিতে কেটে গেল কয়েকটি দিন। আমি অফিসে বসে কাজ করছি, এমন সময় আমার ফোনে একটা কল আসলো। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ফোনের অপর পাশ থেকে বলল, ওয়ালাইকুম আসসালাম, আমি থানা থেকে বলছি। আপনি কি আলম সাহেব বলছেন? হ্যাঁ স্যার বলুন, কি বলতে চান? আগামীকাল পাখিকে নিয়ে ওর দেশের বাড়িতে যেতে হবে মামলা করতে। আপনি কি সাথে যাবেন? না স্যার, আমি যেতে পারবো না, তবে আমি নয়নকে পাঠিয়ে দেব আপনাদের সাথে, ওই সব ব্যবস্থা করবে। ঠিক আছে, তাহলে ওনাদেরকে সকাল 10টায় রেডি হতে বলবেন। ওকে স্যার। অফিসে বেশ কিছু জরুরি কাজ থাকার কারণে আমি ওদের সাথে যেতে পারলাম না, তাই নয়নকে পাঠিয়ে দিলাম পাখির সাথে। ময়মনসিংহ শহর থেকে অনেক দূরে নির্জন এক গ্রাম, নদী পার হয়ে যেতে হয়। নৌকা দিয়ে যেতে আধা ঘন্টা লাগে। ওরা প্রথমে সেখানকার থানাতে গেল। পাখিকে নিয়ে তার চাচা চাচির বিরুদ্ধে মামলা করলো।
নারী নির্যাতন পাচারকারীর দালাল হিসেবে পুলিশ নিয়ে এসে গ্রেপ্তার করলো। পাখিদের যা সম্পত্তি ওর চাচা চাচি দখল করে নিয়েছিল তার সব দলিলপত্র ফিরিয়ে এনে পাখির হাতে তুলে দিয়েছে সেখানকার পুলিশ। এজন্য অবশ্য কিছুটা খাটাখাটুনি করতে কয়েকদিন সময় লেগেছিল। আজ ছুটির দিন, তাই বিছানায় শুয়ে আছি আর মনে মনে ভাবছি নুসরাতের কথা। পাখির কারণে নয়নদের সাথে সম্পর্কটা কেমন যেন হয়ে গেছে, কেমন জানি দূরত্ব তৈরি হয়ে গেছে। আগের মতো এতটা কেয়ারফুল নেয় না, হয়তো কোনোভাবে কষ্ট দিয়ে ফেলেছি তাদের মনে। তবে নয়নের সাথে সম্পর্ক ঠিক আগের মতোই আছে। দুটো দেহে যেন একটা প্রাণ। বন্ধুত্ব বুঝি এমনই হয়। এমনই ভাবতে ভাবতে ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম। ঠিক সেই মুহূর্তে কলিং বেলের শব্দে ঘুম ভেঙে গেল। দরজা খুলতেই অবাক হয়ে গেলাম, সামনে দাঁড়িয়ে আছে নুসরাত, খুব রাগী রাগী চোখে। আমি ভেতরে আসতে বলার আগেই ও আমাকে ধাক্কা দিয়ে ভেতরে চলে আসে। ভেতরে এসে আমাকে বলল, আচ্ছা আলম ভাই, মেয়েটিকে তোমার রুমে জায়গা দেওয়াটা কি খুব বেশি জরুরি ছিল? অন্য জায়গায় তো রাখা যেত। নুসরাত, তুমি এমন করে কথা বলছো কেন? আমি যে প্রশ্ন করেছি তার উত্তর দাও। মেয়েটিকে কি অন্য কোথাও রাখা যেত না? হ্যাঁ যেত, কিন্তু তার তো একজন দেখাশোনার জন্য লোক লাগতো। সেই লোকটা কোথায় পেতাম? তাই আমি আমার বাসায় এনেছি। এতে দোষের তো কিছু দেখলাম না। তুমি দোষের কিছু না দেখলেও আমরা দেখছি, সমাজ দেখছে। একটা অজানা মেয়ে তোমার ঘরে একই ছাদের নিচে বাস করছে, আর তুমি তাকে বলেছো এতে কোনো দোষ নেই। দেখো নুসরাত, আমি মেয়েটিকে ছোট বোনের মতো দেখি। ও আমার বোনের মতো। সমাজে কে কি বলল সেটা আমার দেখার বিষয় না। আমি একজনের জীবন বাঁচিয়েছি, এটাই বড়। একটা কথা মনে রাখবে, মানুষ মানুষের জন্যই। ঠিক আছে, একটা অসহায় মেয়েকে চিকিৎসা করিয়েছো, সুস্থ হয়েছে, এখন তাকে ওখান থেকেই বিদায় করে দিতে, তাহলে তো আর কোনো কথাই ছিল না। কিন্তু তা না করে একটা অচেনা মেয়েকে তুমি নিজের ঘরে আশ্রয় দিয়েছো। নুসরাত, একটা বিষয় এখনো বুঝতে পারলাম না। একটা অচেনা মেয়েকে আমি জীবন বাঁচিয়েছি, তাকে ঘরে তুলেছি, তাতে সমস্যা হলে আমার হবে, তোমার তো হবে না। তাহলে তুমি কেন এত কথা বলছো? কারণ কারণ আমি তোমাকে ভালোবাসি। কি কি বললে তুমি? আরেকবার বলো, কি বললে? কই কিছু বলিনি তো। ঠিক আছে, তুমি ওই মেয়েকে নিয়েই থাকো, আমি চললাম। নুসরাত আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। নুসরাত যে আমাকে ভালোবাসে সেটা আমি অনেক আগে থেকেই বুঝতে পারছিলাম, কিন্তু আজ ওর নিজের মুখেই বলে গেল ও আমাকে ভালোবাসে। কিন্তু আমি ওকে কোনোদিন ভালোবাসতে পারবো না, কারণ ওরা অনেক বড় লোক আর আমার এখনো কোনো ঠিকানা নেই। আমি একজন এতিম, একজন গরিব লোক। আমি ওর বাবার আশ্রয়ে এখনো বেঁচে আছি, তাই ওর দিকে হাত বাড়ানো আমার পক্ষে কোনোদিন সম্ভব হবে না। বেশ কয়েকদিন পর পাখি ফিরে এসেছে আমার বাসায়। কিছুক্ষণ আগেই পুলিশ আর নয়ন পাখিকে আমার বাসায় রেখে গেছে, মুখে বিশ্বজয়ের হাসি। পাখি, তোমাকে কিন্তু আজ খুব খুশি খুশি লাগছে। খুশি খুশি তো লাগবেই, কারণ আজ আমার খুশির দিন। আমার অত্যাচারী চাচা চাচিকে পুলিশে ধরিয়ে দিয়েছি। আজকে আমার বাবার সমস্ত সম্পত্তি ফিরে এনেছি। আমার কাছে এর চাইতে আরো সুখের কোনো খবর আছে কি তা জানি না, তবে এর চাইতেও সুখের আরো কোনো খবর হয়তো কোনোদিন হতেও পারে। পাখি, তোর আনন্দ দেখে আমারও আনন্দ হচ্ছে, আবার দুঃখও হচ্ছে। আজ যদি আমার ছোট বোন আলো বেঁচে থাকতো, তাহলে তোর মতোই বড় হতো। দুই ভাই বোন কত আনন্দ ফুর্তিতে থাকতাম। জানি না আজও বেঁচে আছে না মরে গেছে। আমার অজান্তেই দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। পাখি আমার চোখের পানি মুছে দিয়ে বলল, কেঁদো না ভাইয়া, কেঁদো না। আমি তো তোমার বোনের মতোই, আমাকেই বোন বলে মনে করো। খবরদার পাখি, তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না। আমি তোকে কোথাও যেতে দিব না। কি, এই ভাইয়ের কথা রাখবি তো? হ্যাঁ ভাইয়া, আমি তোমার কথা রাখার চেষ্টা করব। রান্না করা হয়েছে, আয় কিছু খেয়ে নিবি। তারপর পাখিকে নিয়ে খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম। বেশ হাসি খুশিতেই বাসার সমস্ত কাজ করছে। কয়েকদিনে অনেকটা পরিবর্তন এসেছে তার মাঝে। এখন আর গম্ভীর হয়ে বসে থাকে না কখনো, সবসময় হাসি খুশি আর দুষ্টমিতে মেতে থাকে। আমি জানতাম এরকম মেয়েরা সহানুভূতি আর বন্ধুত্ব সুলভ আচরণ পেলে খুব সহজে নিজেকে স্বাভাবিক করে ফেলতে পারে, সবকিছু ভুলে নতুন করে বাঁচতে পারে, সুন্দর একটা জীবন ফিরে পেতে পারে। আমিও এটাই চাই,
সব ভুলে নতুন করে বাঁচতে শিখুক, হাসি আনন্দে মেতে থাকুক। হাসলে মেয়েটাকে খুব সুন্দর লাগে, ওর জন্য অদ্ভুত এক মায়া লাগছে। ওর প্রতি দুর্বলতা বেড়েই চলছে দিন দিন। আচ্ছা, ও আমার হারিয়ে যাওয়া ছোট বোন আলো নয় তো? মনকে প্রশ্ন করি, মন আমার অনেক প্রশ্নেরই উত্তর দেয় না। সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই নয়নের ফোন। আমি ফোন রিসিভ করতেই নয়ন বলল, হ্যালো আলম, একটা সুখবর আছে। পাখি যে ছেলেটিকে শনাক্ত করেছিল সেই ছেলেটি ধরা পড়েছে, আর বাকি 3 জনের খোঁজ পাওয়া গেছে। তাই নাকি? খবরটা শুনে বেশ ভালোই লাগলো। আচ্ছা, ফোন রাখছি, সাক্ষাতে সব কথা হবে। আচ্ছা ঠিক আছে, আমি অফিস যাওয়ার সময় তোর সাথে দেখা করে যাব। সকালে নয়ন ফোন করেছিল, ছেলেটা নাকি ধরা পড়েছে, আর বাকি 3 জনেরও সন্ধান পাওয়া গেছে। বাংলায় একটা কথা আছে, কান টানলে মাথা আসে, তেমনি এটাও এমন। একটাকে ধরে পাছায় কটা দিলে বাকিগুলো এমনিতেই বেরিয়ে আসবে। আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষে অফিসে যাচ্ছি। অফিসের সামনে যেতেই দেখতে পেলাম নুসরাত গাড়ি নিয়ে সামনে দাঁড়িয়ে আছে। আমি সামনে যেতেই নুসরাত আমাকে বলল, আলম ভাইয়া, তাড়াতাড়ি গাড়িতে উঠো। কেন? গাড়িতে উঠবে কেন? আগে গাড়িতে ওঠো, তারপর সব বলছি। আহা বলো না, কোথায় যেতে হবে সেটা তো আগে বলো। তোমাকে নিয়ে পার্কে ঘুরতে যাব। কিন্তু আমি তো যেতে পারবো না, কারণ অফিসে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে আমার। অফিসে আজ তোমার কোনো ইম্পর্ট্যান্ট কাজ নেই, আজ শুধু আমার সাথে পার্কে ঘুরে বেড়াবে। আমি বাবাকে বলে এসেছি। এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি গাড়িতে ওঠো। কি আর করার, শেষমেশ গাড়িতে উঠে বসলাম। পার্কে এসে গাড়ি গ্যারেজ করে আমরা পার্কের ভেতরে ঢুকলাম। নুসরাত আমার হাত ধরে পার্কের একটা নির্জন জায়গায় নিয়ে গেল। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর একসময় আমি বলে উঠলাম, কি ব্যাপার নুসরাত, এত ইমার্জেন্সি ডেকে এনে দাঁড় করিয়ে রেখেছ? কোনো কথা বলছো না কেন? কেন এখানে ডেকে নিয়ে আসলে? আমি অবশ্য বুঝতে পারছি নুসরাত কেন এখানে আমাকে ডেকে এনেছে। তা আমি কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছি। নুসরাত আমাকে ভালোবাসে, আর সেই ভালোবাসার কথাটি বলার জন্যই হয়তো আমাকে এখানে ডেকে এনেছে। আমি ভাবতে ভাবতেই হঠাৎ নুসরাত আমাকে জড়িয়ে ধরে বারবার আমার গালে মুখে চুমু খেতে লাগলো, আর কান্না করতে করতে বলল, আলম ভাই, আমি আপনাকে ভালোবাসি, হয়তো আমার জীবনের চাইতেও বেশি, কিন্তু কোনোদিন মুখে বলতে পারিনি। সেই ছোটবেলায় যেদিন প্রথম তোমাকে দেখেছিলাম, সেদিন থেকেই তোমাকে আমি ভালোবেসে ফেলেছি, নিজের অজান্তেই। আজও ভালোবাসি। আমি মনে করেছিলাম এই ভালোবাসার কথাটা হয়তো তুমি আমাকে আগে বলবে, কিন্তু তুমি কোনোদিন আমাকে আগে বলনি। তাই আজ বলতে বাধ্য হলাম, কারণ তোমার ঘরে যেদিন ওই মেয়েটিকে দেখলাম, সেদিন আর আমি সহ্য করতে পারিনি। আমি বেশ বুঝতে পারছি, যেদিন ওই মেয়েটি তোমার ঘরে এসেছে সেদিন থেকেই তুমি আমাকে অ্যাভয়েড করে চলছো। আমার সাথে আগের মতো তেমন একটা কথা বলো না, আগের মতো আমাদের বাড়িতে আসো না। তাই আমার ভালোবাসার কথাটা বলার জন্য আজ তোমাকে আমি পার্কে নিয়ে এসেছি। প্লিজ আলম ভাই, তুমি আমাকে ফিরিয়ে দিও না। তুমি আমাকে ফিরিয়ে দিলে আমি আর এই জীবন রাখবো না, হয়তো এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব অজানার দেশে। আমার বুক থেকে ছাড়িয়ে নিয়ে আমি নুসরাতকে বললাম, নুসরাত, আমি যে তোমাকে ভালোবাসি না এটা ঠিক না, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আর তুমি যে আমাকে ভালোবাসো তা আমি অনেক আগে থেকেই বুঝতে পেরেছি, কোনোদিন বলিনি। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমি তোমার বাবার আশ্রিত সামান্য একজন কর্মচারী, আর তোমার বাবা অনেক নিমক খেয়েছি, তাই তার সাথে আমি নিমক হারামি করতে পারবো না। তোমার বাবা যদি আমাকে আশ্রয় না দিতেন, লেখাপড়া না শেখাতেন, চাকরি না দিতেন, তাহলে হয়তো আমার অস্তিত্বই থাকতো না। তোমার বাবার সাথে আমি কিভাবে বিশ্বাসঘাতকতা করব বলো? আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না। তুমি কি আমার বাবার কথা চিন্তা করছো, নাকি ওই মেয়েটার কথা চিন্তা করছো? আমার তো মনে হয় ওই মেয়েটাকে পেয়েই তুমি সব কিছু ভুলে গেছো। দেখো নুসরাত, আমি মেয়েটিকে আমার বোনের চোখে দেখি। ওর দিকে তাকালেই আমার ছোট মনের অস্তিত্ব ওর মধ্যে খুঁজে পাই। কাজেই তুমি ওকে নিয়ে কোনো সন্দেহ করবে না। আমি সব জানি, সব বুঝতে পারি। একটা অজানা অচেনা অপরিচিত মেয়ে তোমার বোনের মতো, কিন্তু তোমার বোন তো নয়। ওর মধ্যে কি এমন আছে যা আমার মধ্যে নেই? রূপ, যৌবন, প্রতিপত্তি, ধন সম্পদ, টাকা পয়সা, কোনোটার অভাব আছে আমার কাছে? তাহলে কেন তুমি আমাকে ছেড়ে ওই মেয়েটার পিছনে ঘুরছো? বারবার তুমি শুধু ওই মেয়েটির কথাই চিন্তা করছো, একবারও কি তুমি আমার কথা চিন্তা করছো? আমি তোমাকে ভালোবাসি আলম, ভালোবাসি।
আমার দিকে তাকিয়ে দেখো, দেখো আমাকে ওই মেয়েটার চাইতে কোনো দিক থেকে আমি কম? নুসরাতের কথা শুনে আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না। ঠাস ঠাস করে ওর দুটি গালে চর মারলাম। খবরদার নুসরাত, আর এই সমস্ত একটা বাজে কথা বলবে না। মেয়েটি আমার বোনের মতো, মানে আমার ছোট বোন। আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তুমি ওকে নিয়ে কোনো বাজে কথা বলবে না। আমার কথা শুনে নুসরাত আর কোনো কথা না বলে দৌড়ে চলে গেল পার্কের বাহিরে। গাড়িতে উঠেই চলে গেল বাড়ির দিকে। আমি বেশ কিছুক্ষণ পার্কে বসে থেকে তারপর চলে গেলাম অফিসে। সারাদিন অফিস করে বিকেলবেলা বাড়ি ফিরছি। অফিস থেকে বের হয়ে একটু মার্কেটে আসলাম। ভাবছি পাগলিটার জন্য একটা শাড়ি কিনবো। শাড়ি পরতে নাকি ওর বেশ ভালো লাগে। লাল শাড়ি, চুড়ি বেশ পছন্দ, তাই কিনে নিলাম। জানি না কেন এমন মনে হচ্ছে, যেন ওর জন্য আমি সব করতে পারি। বাসায় ফিরছি আর ভাবছি পাগলি বোনটা শাড়ি দেখে বেশ খুশি হবে। আবারও সেই মায়াভরা হাসিটা দেখতে পাবো। আমার মনে হয় সব বড় ভাইয়েরাই ছোট ভাই বোনদের হাসি খুশি মুখটা দেখতেই পছন্দ করে। আমিও অনেক আশা নিয়ে বাসায় ফিরছি। হয়তো আমার বোনটাও আমাকে দেখে তার মূল্যবান হাসিটা দিয়ে বলবে, ভাইয়া আমার জন্য এত কিছু এনেছ। বাসায় এসে পাখিকে ডাকছি, পাখি, এই পাখি, কোথায় তুই? দেখ তোর জন্য কি এনেছি। কিন্তু পাখির কোনো সারা শব্দ নেই। সারা বাড়ি খুঁজে দেখলাম, কোথাও সে নেই। মেয়েটা গেল কোথায়? বেশ চিন্তা হচ্ছে, মনের মধ্যে খসখস করছে। কোনো কিছু হয়েছে কি? অস্থিরতা বেড়েই চলেছে। হন্য হয়ে খুঁজছি, কোথাও পেলাম না তাকে। কোথাও না পেয়ে আমি নয়নকে ফোন করলাম। হ্যালো নয়ন, তুই এখন কোথায়? হ্যাঁ আলম, আমি তো বাসায়। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? আসলে পাখিকে কোথাও পাওয়া যাচ্ছে না। আমি বাসায় তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, বাইরে খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও পেলাম না। তাই ভাবলাম তোর কাছে একটু ফোন দিয়ে দেখি, পাখি কি তোদের ওখানে গেছে নাকি। কি বলছিস তুই? পাখি আমাদের এখানে আসবে কিভাবে? ও তো আমাদের বাসার ঠিকানাই জানে না। দেখ ভালো করে, দেখ খুঁজে। আচ্ছা ঠিক আছে, আমিও আসছি। তুই কোনো টেনশন করিস না, হয়তো আশেপাশে কোথাও আছে। মেয়েটার কথা চিন্তা করতে করতে চেয়ারে গিয়ে বসলাম। চেয়ারে বসে সামনের দিকে চোখ পড়ল টেবিলের উপর। কিছু কাগজপত্র রাখা ছিল টেবিলের উপর। আমি হাত বাড়িয়ে কাগজপত্রগুলো নিয়ে দেখলাম সেখানে কিছু দলিলপত্র আর একটি চিঠি। তখন আমি বুঝতে পারলাম পাখি হয়তো চলে গেছে। আবার ভাবলাম হয়তো আশেপাশে কোথাও আছে, কারণ ওর দলিলপত্র সব এখানে রয়েছে। 7-5 ভেবে আমি চিঠিটা নিয়ে পড়তে আরম্ভ করলাম। চিঠিতে লেখা রয়েছে, ভাইয়া, তোমাকে না বলেই চলে যাচ্ছি। জানি কাজটা করা আমার উচিত হয়নি, কিন্তু কি করব বলো? এছাড়া আর কোনো পথ নেই। আমার জন্য তুমি অনেক করেছো, জীবন বাঁচিয়েছো, চিকিৎসা করে সুস্থ করেছো, নতুন করে বাঁচতে শিখিয়েছো, শিখিয়েছো ভাই বোনের ভালোবাসা। তোমার কাছেই শিখিয়েছি ভালোবাসা কাকে বলে। মা বাবা অনেক আগেই আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। একজন বড় ভাই ছিল, তাকেও হারিয়ে ফেলেছি অনেক আগেই। নিজের সর্বোচ্চ হারিয়ে ফেলেও তোমাকে পেয়ে নতুন করে বাঁচার ইচ্ছা জেগেছিল, তোমার মতো একজন বড় ভাইকে পেয়ে। কিন্তু বিধাতা আমার কপালে হয়তো সুখ লেখেনি, তাই আমার নতুন করে বাঁচার স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। আজ মনে হচ্ছে, কেন সেদিন তুমি আমাকে বাঁচিয়েছিলে, কেন তোমার সাথে আমার দেখা হলো। সেদিন আমার মরে যাওয়াটাই ভালো ছিল, কারণ আমি আমার এই কলঙ্ক নিয়ে নিজের ভাইয়ের সামনে দাঁড়াতে পারবো না। ভাইয়া, তুমি যেদিন আমাকে প্রথম দেখেছিলে, সেদিন তুমি আমাকে তোমার ছোট বোনের মতো দেখতে পেয়েছিলে। তেমনি আমিও তোমাকে সেদিন প্রথম দেখেছি, তোমাকেও আমার হারিয়ে যাওয়া ভাই মনে করেছিলাম। একটু একটু তোমার চেহারাটা আমার মনে পড়েছিল, কিন্তু বলতে পারিনি। আজ যখন তুমি আমার সামনে তোমার ছোট বোনের নামটা বললে, তখন আমার বুকটা কেঁপে উঠেছিল। আমি বুঝতে পারলাম হয়তো আমি তোমার সেই হারিয়ে যাওয়া বোন। তাই তোমার অফিসে যাওয়ার পরেই ঘরের ভেতর তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম একটা প্রমাণের আশায়। খুঁজতে খুঁজতে অবশেষে পেলাম তোমার টেবিলের ড্রয়ারে রাখা একটা অ্যালবাম। অ্যালবামে দেখতে পেলাম আমার ছোটবেলার বাবা মা আর তোমার সাথে তোলা ছবি। তখনই বুঝতে পারলাম তুমি আর কেউ না, তুমি আমার হারিয়ে যাওয়া বড় ভাই আলম। পাখি আমার হারিয়ে যাওয়া বোন আলো, এত কাছে পেয়েও তাকে আমি আবারও হারিয়ে ফেললাম। হে আল্লাহ, তুমি আমার ছোট বোন আলোকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না।
সেদিন তুমি আমাকে ট্রেনে বসিয়ে রেখে যখন নাস্তা আনতে বাইরে গিয়েছিলে, নাস্তা নিয়ে যখন তুমি অন্যদিকে দৌড়ে যাচ্ছিলে, তখন আমি তোমাকে ডেকেছিলাম, কিন্তু তুমি আমার ডাক শুনতে পাওনি। আমার ডাক শুনেছিল আমার চাচা চাচি। তারা আমাকে জোর করে ট্রেন থেকে নামিয়েছিল, আর এর মধ্যেই ট্রেন ছেড়ে দিয়েছিল, তাই তোমাকে তারা ধরতে পারেনি। সেই থেকেই চাচা চাচির নানা অত্যাচার সহ্য করেই এতটা বছর ওখানেই ছিলাম। পরের ঘটনা তো তুমি নিজেই দেখলে। ভাইয়া, আমার এই কলঙ্কিত মুখ নিয়ে তোমার সামনে আর দ্বিতীয়বার দাঁড়াতে পারবো না। তাই বাবা মায়ের সমস্ত দলিলপত্র তোমার কাছে রেখে আমি চিরদিনের জন্য চলে গেলাম। জানি না কোথায় যাব, বেঁচে থাকবো নাকি মরে যাব, কিছুই বুঝতে পারছি না। তবে এখান থেকে চলে গেলাম, শুধু জানি আমি এক নির্হারা পাখি। আমি দোয়া করি তুমি সুখী হও, আমার জন্য চিন্তা করবে না। ইতি, তোমার হারিয়ে যাওয়া ছোট বোন আলো। ছোট বোনের চিঠি পড়তে পড়তেই দু চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, আর মনে পড়েছে আমার জীবন থেকে 15 বছর আগে হারিয়ে যাওয়া ঘটনাগুলো। ফ্ল্যাশব্যাক। সাজানো গোছানো সুন্দর একটা ছোট্ট পরিবার ছিল আমাদের। পরিবারে ছিল বাবা মা, আমি আর আমার ছোট বোন। আমার নাম আলম, বয়স 11 বছর হবে। আর আমার ছোট বোন আলো, ওর বয়স 7 বছর। আমার বাবার আরও একজন ভাই ছিল। দাদার অনেক সহায় সম্পত্তি ছিল। দাদার মৃত্যুর আগেই 2 ভাইকে ডেকে সমস্ত সম্পত্তি ভাগ করে দিয়ে গেছেন। বাবা দাদার দেওয়া সেই জমি জমা আবাদ করে সংসার চালায়, আর পাশাপাশি একটা ছোটখাটো বিজনেস করে। টাকা পয়সার কোনো অভাব ছিল না আমাদের। বাবা গ্রামের অনেক দুস্থ লোকদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে, এমনকি কাউকে ঘর বাড়ি পর্যন্ত করে দিয়েছে। বাবা একজন সৎ, নির্ভীক, পরোপকারী মানুষ ছিলেন। গ্রামের প্রতিটা লোকই তাকে সম্মান করতেন, খুব মান্য করতেন। বলতে গেলে সমাজের ছোটখাটো বিচার সালিশ বাবাই করতেন। অপরদিকে চাচা ছিলেন একজন মাতাল, গাঁজাখোর, জুয়াখোর। এমন কোনো খারাপ কাজ নেই যা আমার চাচা করেনি। দাদার দেওয়া সমস্ত সম্পত্তি বিক্রি করে জুয়া খেলায় হেরেছে। তারপর থেকে চাচা চিটারি বাটপারি করে, অন্যের কাছে হাত পেতে সংসার চালায়। চাচার কোনো সন্তান ছিল না। এভাবে অনেক বছর পর চাচা চাচি দুজনেই ডাক্তারের কাছে যান। অনেক পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার বলেছেন কোনোদিন বাবা হতে পারবেন না, কারণ চাচারই শারীরিক সমস্যা ছিল। তাই চাচার সমস্যা থাকা সত্ত্বেও চাচি চাচাকে ছেড়ে কোনোদিন চলে যাননি। এভাবেই চাচা চাচির সংসার চলছে। আলোকে প্রথম শ্রেণীতে, আর আমি তখন সবেমাত্র 7ম শ্রেণীতে উঠেছি। হঠাৎ একদিন বাবা আমার মাকে, ছোট বোনকে আর আমাকে কাছে ডাকলেন। আমি বাবার কাছে যেতেই বাবা আমার হাত ধরে বললেন, বাবা আলম, আমি তোমাকে একটা প্রশ্ন করব, তুমি সুন্দর করে উত্তর দিবে। হ্যাঁ বাবা, বলো, আমি উত্তর দিতে চেষ্টা করব। তারপর বাবা আমাকে প্রশ্ন করলেন, আচ্ছা, ধরো আমি কোনো এক জায়গার থেকে হারিয়ে গেলাম আর কোনোদিনও ফিরে আসলাম না। তখন তুমি তোমার মা আর ছোট বোনকে আগলে রাখতে পারবে না? তাদের দেখাশোনার দায়িত্ব কি তুমি নিতে পারবে না? আমি হাসি দিয়ে বলেছিলাম, তুমি কি ছোট বাচ্চা যে তুমি হারিয়ে যাবে? আমার কথা শেষ হতে না হতেই মাও বলে উঠল, তুমি কি গো, একটা ছোট্ট বাচ্চাকে এ ধরনের প্রশ্ন কেউ করে? আহ, আলমের মা, তুমি একটু চুপ করো। আমি আমার ছেলের বুদ্ধির পরীক্ষা করছি, দেখি আমার ছেলে প্রশ্নের উত্তরটা কি দেয়। বাবা, কেন তুমি হারিয়ে যাবে তাই বলো তো? আমি সত্যি সত্যি হারাবো না। যদি হারিয়ে যায় তখন তুমি কি করবে সেটা বলো। আমি তখন বাবাকে জড়িয়ে ধরে বলেছিলাম, বাবা, তুমি যেমন আমাদের সবাইকে আগলে রেখেছ, ঠিক আমিও আমার মা, ছোট বোনকে তেমনি করে আগলে রাখবো। ওদেরকে কোনোদিন কষ্ট পেতে দিব না। আমার কথা শুনে বাবা আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে খেতে কান্না করে বলল, এই না হলে আমার ছেলে। হে আল্লাহ, তুমি আমার ছেলেকে সৎ চরিত্রবান হয়ে গড়ে ওঠার তৌফিক দান করো। এমনইভাবে আনন্দ উল্লাসে আমাদের সুখের সংসারটা চলছিল। কিন্তু এই সুখের সংসারে হঠাৎ একদিন কাল বৈশাখীর ঝড় নেমে এলো। সেদিন সকালবেলা তাড়াতাড়ি মা বান্নার কাজ শেষ করে আমাদেরকে খাইয়ে দিয়ে মা আমাকে বলল, বাবা আলম, আজ তুই স্কুলে যাসনি, আজ তুই আলোর সাথে খেলাধুলা করবি। আমি মাকে জিজ্ঞেস করেছিলাম, কেন মা, আজকে স্কুলে যাব না কেন? সেদিন মা আমাকে আর আলোকে কাছে টেনে নিয়ে দুজনের কপালে চুমু খেয়ে
বলল, আমি আর তোর বাবা মোটরসাইকেলে করে একটু শহরে যাচ্ছি। ব্যাংকে কিছু টাকা উঠাতে হবে তো, তাই অল্প সময়ের মধ্যেই ফিরে আসবো। তোরা দুজন খেলা করবি, কেমন? বাড়ির বাইরে যাবি না কখনো। মায়ের কথা শেষ হতেই ছোট বোন আলো বলল, আম্মু আব্বু, তোমরা কিন্তু বেশি দেরি করবে না। দেরি করলে আমরা কিন্তু খুব কান্না করব। ছোট বোন আলোর কথা শুনে বাবা এগিয়ে এসে আমাদের দুজনকে একসাথে করে নিয়ে জড়িয়ে ধরে মায়ের মতো দুজনের কপালে চুমু খেলেন আর বললেন, না বাপ, আমরা এই যাব আর আসবো, দেখবে আমরা 1 ঘন্টার মধ্যে এসে পড়েছি। তোমরা কোনো চিন্তা করো না, হ্যাঁ? এবার আসি তাহলে। মা আর বাবা আমাদের দুজনকে রেখে চলে গেলেন ব্যাংকে। আমি আর আলো 2 ভাই বোন মিলে খেলা করছি আর বারবার ঘড়ির দিকে দেখছি। এভাবেই প্রায় 2 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু তাদের আসার কোনো নামই নেই। ছোট বোন আলো আমাকে বলল, ভাইয়া, আম্মু আব্বু এখনো আসছে না কেন? তুমি একটা কল দিয়ে দেখো তো তারা কত দূর এসেছে। ছোট বোনের কথায় আমি ফোনে কল দিতে লাগলাম বারবার, কিন্তু রিং হচ্ছিল না। বারবার বলছে সুইচ স্টপ। তখন আমার খুব চিন্তা হচ্ছিল। বাবাকে একবার ফোন দিতেই ফোনটা রিসিভ করতো, কিন্তু বারবার ফোন দিচ্ছি শুধু সুইচ স্টপ বলছে। আর এভাবেই বারবার ফোন দিতে দিতে প্রায় 3 ঘন্টা পেরিয়ে গেল। এখন আমারও খুব চিন্তা হচ্ছে বাবা মার জন্য। সব ঠিক আছে তো, নাকি অন্য কিছু? বাবা মার কিছু হয়নি তো? ভাবতেই গা শিউরে উঠছে। ছোট বোনটাকে আর মানানো যাচ্ছে না। ছোট বোনটা কান্না করছে আর বারবার বলছে, আহ, আহ, আব্বু আম্মু, ভাইয়া, আব্বু আম্মু আসছে না কেন? আমি তখন সান্ত্বনা দিয়ে ছোট বোনকে বললাম, বোন আমার, কান্না করিস না। বাবা মা এখনই এসে যাবে, হয়তো অর্ধেক রাস্তায় এসে গেছে। তুই এখন চুপ কর বোন, লক্ষ্মী বোন আমার, কান্না করে না। আমি ছোট বোনের কান্না থামানোর চেষ্টা করছিলাম। ঠিক এমন সময় আমার বাড়ির সামনে একটা অ্যাম্বুলেন্স এসে দাঁড়ালো। আমার বুকের ভেতরটা কেমন যেন মুচড় দিয়ে উঠল। আমি ছোট বোনকে নিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। তখন এক পুলিশ আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি আলম? আমি উত্তর দিয়েছিলাম, হ্যাঁ আমি আলম, কিন্তু অ্যাম্বুলেন্স আমাদের বাড়িতে কেন? তোমার বাবার কাছে থেকে ঠিকানা নিয়েই তোমার বাড়িতে চলে আসলাম। আমি বলেছিলাম, কিন্তু আমার বাবা মা কোথায়? তাদেরকে আপনারা কোথায় পেলেন? পুলিশ আমার সামনে এসে আমাকে আর আমার ছোট বোনকে ধরে বলল, তোমরা ধৈর্য ধরো, একটু মনকে শান্ত করো। তোমাদের বাবা মা আর এই পৃথিবীতে বেঁচে নেই। অ্যাক্সিডেন্টে তোমার বাবা মা দুজনেই মারা গেছে। পুলিশ বাবা মায়ের অ্যাক্সিডেন্টের কথা বলতে বলতেই দুজন লোক বাবা মাকে গাড়ি থেকে নামালেন। বাবা মার লাশ দেখেই আমি আর আমার ছোট বোন দৌড়ে গিয়ে বাবা মায়ের লাশের ওপর ঝাঁপিয়ে পড়লাম। না, আমার বাবা মা মরতে পারে না। আমি বিশ্বাস করি না আমার বাবা মরতে পারে না। আপনারা মিথ্যা কথা বলছেন। বাবা মা, চোখ খুলো, দেখো তোমাদের ছেলে মেয়ে কান্না করছে। দেখো আলো কিভাবে কান্না করছে। ওঠো বাবা, ওঠো। আব্বু আম্মু, তোমরা আমাদের ছেড়ে যেও না। উঠো আম্মু, আম্মু উঠো। আব্বু, দেখো তোমার রাজকুমারী ডাকছে। আর ঘুমিয়ে থেকো না, উঠো, উঠো। আমাদের কান্না দেখে সেদিন চাচা চাচি আমাদের 2 ভাই বোনকে বুকে জড়িয়ে নিয়ে বলেছিল, আলম, উঠ বাবা, আয় আমার বুকে আয়। আর কান্না করিস না, মনকে শান্ত কর। চিরদিন কারো মা বাবা বেঁচে থাকে না। তোর মা বাবা চলে গেছে স্বর্গে আল্লাহর কাছে। তাদের জন্য দোয়া কর যেন আল্লাহ তাদেরকে ব্যস্ত নসিব করে। আর আজ থেকে মনে করবি আমি তোদের বাবা। চাচার কথা শেষ হতেই চাচিও বলে উঠল, হ্যাঁ বাবা, আমাদের কোনো সন্তান নেই। আজ থেকে তোরাই আমার সন্তান। তোরা আমার ছেলে মেয়ে, আমি তোদের মা। তারপর বাবা মায়ের লাশ দাফন করা হলো। বাবা মায়ের দাফনের শেষে আমার চাচা পুলিশ এবং গ্রামের অন্যান্য লোকদের সামনে আমাদের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিল। সে বলল, স্যার, এখানে আপনি আছেন, আমাদের গ্রামের লোকজন আছে। আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, আলম আর আলো যেহেতু আমার আপন ভাতিজা ও ভাস্তি, তাই আমি ওদের দায়িত্ব নিতে চাই। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি ওদের দায়িত্ব নিব। চাচার কথা শুনে পুলিশ আমাকে জিজ্ঞেস করলো, আলম, তোমার চাচা আমাদের দায়িত্ব নিতে চান, তুমি কি বলো? আমার বয়স তখন সবে মাত্র 10 কি 11 বছর। সে বয়সে সংসার বলতে কিছু বুঝতাম না।
তাই আমি পুলিশকে বলেছিলাম, স্যার আপনাদের যা ভালো মনে হয় তাই করবেন। আলমের বাবা মরার আগে বাড়ির ঠিকানা আর 5 লাখ টাকা দিয়ে বলছিল আলমের হাতে দিতে। যেহেতু আপনি ওদের চাচা আর ওদের দায়িত্ব আপনারা নিছেন, তাই টাকাটা আপনাদেরকে হাতে তুলে দিলাম। ওদের ঠিক মতন খেয়াল রাখবেন। আমরা তাহলে আসি। তারপর যার যার মতো সবাই চলে গেল। চাচা চাচি আমাদের 2 ভাই বোনকে তাদের বাড়িতে নিয়ে গেল। চাচার বাড়িতে 3-4 দিন থাকার পর তারা সবাই আমাদের বাড়িতে এসে উঠলেন। চাচা চাচি দুজনেই আমাদের খুব সেবা যত্ন করতে শুরু করলেন। তাদের সেবা যত্নে আমরা অল্প দিনেই স্বাভাবিক হয়ে উঠলাম। আমিও আগের মতো স্কুলে যাচ্ছি। ছোট বোন আলো চাচির সাথেই সারাদিন কাটিয়ে দেয়। আর এভাবেই কেটে গেল প্রায় 1 মাস। একদিন স্কুল থেকে আসার পর আলোকে খুঁজছিলাম, কিন্তু কোথাও পাচ্ছিলাম না। শেষে দেখতে পেলাম টিউবওয়েলের পানি চেপে থালা বাসন ধুচ্ছে। তখন আমি আলোকে বলেছিলাম, আলো তুই এসব কাজ করছিস কেন? আমি কাছে যেতেই আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলছে। ভাইয়া দেখো চাচি আমাকে কিভাবে মেরেছে। আর আমি বললাম, চাচি কেন তোকে মারলো? বলল এই বাড়িতে থাকতে হলে কাজ করতে হবে, তোকেও নাকি আর স্কুলে যেতে দিবে না। কি এত বড় কথা, আয় আমার সাথে। আমি আলোর হাত ধরে টানতে টানতে চাচির সামনে নিয়ে গেলাম। চাচিকে বলেছিলাম, চাচি আলোকে নাকি কাজ করতে বলেছ। ও ছোট বাচ্চা, ও কাজের কি বোঝে? হ্যাঁ বলেছি, কাল থেকে তুইও কাজ করবি, তোর স্কুলে যাওয়া বন্ধ। কিন্তু চাচি আমরা কাজ করব কেন? এই বাড়িতে থাকতে হলে খেতে হলে কাজ করেই খেতে হবে, কাজ না করলে ভাত বন্ধ, বুঝেছিস? আমি আরো বলেছিলাম, এই বাড়ি আমাদের, টাকা পয়সা ধন সম্পদ জমি জমা সব আমাদের, তাহলে আমরা কাজ করব কেন? আমরা কাজ করব না, তোমরা কাজ করবে। তোরা কাজ করবি না, তোদের বাবা কাজ করবে। আমি রাগান্বিত হয়ে সেদিন বলেছিলাম, খবরদার চাচি, আমার বাবাকে নিয়ে আর একটা বাজে কথা বলবে না। কি যত বড় মুখ নয় তত বড় কথা, দাঁড়া দেখাচ্ছি মজা। কথাটি বলেই চাচি সেদিন আমাকে খুব মার মেরেছিলেন। আমি চাচার কাছে বিচার দিতে গিয়েছিলাম, কিন্তু চাচা সেদিন বলেছিল, আমি কিছু বলতে পারবো না, তোর চাচি যা বলে তাই শুনবে। তাহলে আর তারপর চাচি বলল, এই কথা যদি বাইরের কেউ জানে তাহলে তোর বোন আলোকে আগে মেরে ফেলবো, তারপর তোর বাবা মার কাছে পাঠাবো, আর শেষে তোকে মেরে তোর বাবা মার কাছে পাঠাবো। কথাটা মনে থাকে যেন। রাতে শুয়ে শুয়ে আমি আর আমার ছোট বোন ভয়ে দুঃখে রাগে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। যেমনই কথা তেমনি কাজ। ভোর হতেই আমি আলোকে নিয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে স্টেশন খুব একটা দূরে নয়, তাই কিছুক্ষণের মধ্যেই আমরা স্টেশনে পৌঁছে গেলাম। আলোকে ট্রেনের একটি বগিতে রেখে আমি কিছু নাস্তার জন্য নিচে নেমে এলাম। নাস্তা নিতে নিতেই পিছন দিকে তাকিয়ে দেখলাম চাচা আর চাচি দৌড়ে স্টেশনের দিকে আসছে। আমি আলোর কাছে পৌঁছানোর আগেই হয়তো কেউ আমাকে দেখে ফেলবে মনে করে আমি দৌড়ে ট্রেনের অন্য একটি বগিতে উঠে পড়লাম। ইতিমধ্যেই ট্রেন ছেড়ে দিয়েছিল, তাই আমি আলোর কাছে আর যেতে পারলাম না। কান্নায় আমার বুক ফেটে যাচ্ছে। ওদিকে আলো হয়তো আমার জন্য কান্না করছে। একটা বাচ্চা মেয়ে, ও আর কি করতে পারবে, আর আমি বা কি করতে পারি? কোনো উপায় নেই, ট্রেন চলছে তার গতিতে, তাই আল্লাহর উপর ভরসা রেখেই চললাম। ভাবলাম সামনের স্টেশনে গিয়ে ওকে খুঁজে বের করব, কিন্তু ট্রেনটি ছিল ঢাকাগামী, সামনের কোনো স্টেশনে থামেনি। ঢাকায় পৌঁছে ট্রেনটি যখন থামলো, আমি তাড়াতাড়ি করে প্রতিটা বগিতে খোঁজ নিলাম। সারাটা স্টেশনে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু আলোকে খুঁজে পেলাম না। আলোর সাথে কেউ নেই জানতে পেরে হয়তো ওকে কোনো লোক নিয়ে গেছে। এদিকে বোনের চিন্তা, আরেকদিকে পেটের ক্ষুধা। জীবনে কোনোদিন কারো কাছে চেয়ে খাইনি, কিন্তু ক্ষুধার জ্বালা আর সহ্য হচ্ছিল না, তাই মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে খাবার নিয়ে দিন পার করছিলাম। এমনি করেই 5 দিন কাটিয়ে দিলাম স্টেশনে আলোকে পাওয়ার আশায়, কিন্তু আলোকে আর খুঁজে পেলাম না। তারপর থেকে দিনের বেলা একটি স্কুলের পাশে কাটিয়ে দিই, আর রাতের বেলায় স্টেশনে এসে ঘুমাই। আমার লেখাপড়ার প্রতি খুবই আগ্রহ ছিল, তাই প্রতিদিন স্কুলের 6ষ্ঠ শ্রেণীর জানালার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্যারদের কথা শুনি। এভাবে প্রতিদিন জানালার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করি আর মুখস্থ করি, কিন্তু লেখার ভাগ্য হলো না, কারণ আমার কাছে খাতা কলম নেই। হঠাৎ একদিন ওই ক্লাসেরই নয়ন নামের একজন ছাত্র আমাকে এসে জিজ্ঞেস করলো, প্রতিদিন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কি করো? আমি উত্তর দিয়েছিলাম, আমিও 6ষ্ঠ শ্রেণীর ছাত্র, তাই জানালার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করি।
আমার লেখাপড়ার করার খুব ইচ্ছা। তাহলে স্কুলে ভর্তি হতে পারো না? স্কুলে ভর্তি হয়ে যাও। আমি বলেছিলাম, আমি তো স্কুলে ভর্তি হতে পারবো না। কেন স্কুলে ভর্তি হতে পারবে না কেন? আমি আরও বলেছিলাম, আমার বাবা মা কেউ নেই, আমি একজন এতিম। ওই যে স্টেশন দেখছো, ওখানে আমি রাত্রে থাকি। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, কোথাও যাবে না, আমি একটু পরে আসছি। ছেলেটি আবারও স্কুলের ভেতর চলে গেল। তারপর প্রিন্সিপালের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে ওর বাবাকে ফোন করে স্কুলে আসতে বলল। ওর বাবা কিছুক্ষণের মধ্যেই স্কুলে চলে আসলো। নয়ন ওর বাবাকে নিয়ে আমার কাছে আসলো এবং আমার সব কথা ওর বাবাকে বলল। নয়নের কথা শুনে নয়নের বাবা আমাকে জিজ্ঞেস করলো। আচ্ছা, তুমি স্টেশনে কতদিন থেকে থাকো? আমি তখন বলেছিলাম, আঙ্কেল, আমি মাত্র 10-12 দিন থেকে স্টেশনে থাকি। তোমার বাবা মা নেই, তুমি এতিম? আচ্ছা বলো তো তোমার পুরো ঘটনাটা আমাকে। তারপর আঙ্কেলকে, মানে নয়নের বাবাকে, আমার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনা খুলে বললাম। আমার ঘটনার কথা শুনে পুরো স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষকরা সবাই কেঁদেছিল। নয়নের বাবা আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলেছিল, বাবা আলম, আজ থেকে তোর সমস্ত দায়িত্ব আমি নিলাম। তুই আমার বাড়িতে থাকবি, খাবি, লেখাপড়া করবি। নয়নের মতো তুইও আমার একটি ছেলে। সেই থেকেই নয়নের বাবার আশ্রয়ে আমি শিক্ষিত হয়েছি। আজ মানুষের মতো মানুষ হয়েছি। তাদের অফিসে আমি চাকরি করছি। এখন আর আমি তাদের বাসায় থাকি না, আমি একটি ভাড়া বাসায় থাকি। আলম, এই আলম, বাসায় আছিস? নয়নের ডাকে আমি অতীত থেকে আবারও বর্তমানে ফিরে এলাম। আমি নয়নের ডাকে সাড়া দিলাম। হ্যাঁ নয়ন, ভেতরে আয়, আমি ভেতরে আছি। নয়ন ভেতরে এসে আমাকে জিজ্ঞেস করলো, কিরে আলম, তুই কান্না করছিস কেন? একটা অচেনা মেয়ের জন্য তুই কান্না করছিস? তুই কি রে? নয়ন, আমি অচেনা মেয়ের জন্য কান্না করছি না। এই দেখ, এটা পড়ে দেখ, তাহলে তুই সব বুঝতে পারবি আমি কেন কান্না করছি। এই বলে আমি নয়নের দিকে চিঠিটা বাড়িয়ে দিলাম। নয়ন চিঠিটা হাতে নিয়ে পড়তে লাগলো। চিঠিটা পড়া শেষে নয়ন আমাকে বলল, কি আশ্চর্য আলম, তুই এত বছর যাকে খুঁজে পাসনি, আজ তাকে এত কাছে পেয়েও আবার তুই তাকে হারালি। এখন তুই ওকে আর কোথায় খুঁজবি? আমি নয়নকে বললাম, আচ্ছা নয়ন, তুই বলতো, সেদিন কি পাখি বাবা মায়ের কবর জিয়ারত করতে গিয়েছিল? না, কবর জিয়ারত করতে যায়নি, তবে হ্যাঁ, ও কিন্তু বাবা মায়ের কবর জিয়ারত করতে যেতে চেয়েছিল, কিন্তু সময়ের অভাবে যাওয়া হয়নি। তাই পাখি বলেছিল তোকে একদিন সময় করে নিয়ে ওর মা বাবার কবর জিয়ারত করতে যাবে। নয়ন, আমার মন বলছে আমি হয়তো আমার হারিয়ে যাওয়া বোনকে ফিরে পেতে পারি। কিভাবে? পাখি অন্য কোথাও যাক অথবা আত্মহত্যা করুক, কিন্তু তার আগে ও অবশ্যই বাবা মার কবর জিয়ারত করতে যাবে। আমার মন বলছে পাখি অন্য কোথাও যায়নি, ও এখন বাবা মার কবর জিয়ারত করতে যাচ্ছে। তাই আমাদের আর দেরি করা উচিত হবে না, যত তাড়াতাড়ি পারি ওর কাছে যেতে হবে। তাহলে হয়তো আমি আমার ছোট বোনকে ফিরে পাবো। নয়ন, চল, এখনই আমাদের বের হতে হবে, দেরি হলে সর্বনাশ হয়ে যেতে পারে। আর তার আগে একটা ফোন করে আঙ্কেলকে জানিয়ে দে আমরা দেশের বাড়িতে যাচ্ছি। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, আমি এখনই বাবাকে ফোন করছি। নয়ন ওর বাবাকে ফোন করছে। বাবা ফোন রিসিভ করে বলছে, হ্যালো নয়ন, কি বলবি বল। একটা সুখবর আছে বাবা, আলমের হারিয়ে যাওয়া বোনকে পাওয়া গেছে। সত্যি বলছিস তুই? কবে, কোথায়? পাখি নামের যে মেয়েটিকে আলম বাঁচিয়েছে, সেই মেয়েটি আলমের ছোট বোন আলো। তাহলে তো ভালোই হলো, অবশেষে ছোট বোনকে ফিরে পেলো। না বাবা, ভালো হয়নি, মেয়েটি বাসা ছেড়ে চলে গেছে। চলে গেছে মানে? কোথায় চলে গেছে? ভাই বোনের পরিচয় পেয়ে পাখি তার এই কলঙ্কিত মুখ ভাইয়ের সামনে দেখাতে পারবে না বলে একটি চিঠি লিখে বাসা থেকে চলে গেছে। পাখিকে খোঁজার জন্য আমি আর আলম ওদের দেশের বাড়িতে যাচ্ছি। ঠিক আছে, তোরা আমাদের বাসায় আয়, আমরাও তোদের সাথে যাব। নয়নের বাবা আমাদের সাথে যেতে চাইলো বলে আমি আর নয়ন ওদের বাসায় চলে গেলাম। নয়ন ওর বাবার সাথে কথা বলার সময় নয়নের মাও নুসরাত সব কথা শুনেছিল। আমি বাসার ভিতরে ঢুকতেই নুসরাত আমার পাশে এসে দাঁড়িয়ে আমার হাত ধরে বলল, প্লিজ আলম, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি না জেনে না শুনে তোমার বোনের নামে অনেক খারাপ কথা বলেছি। বলো আলম, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? নুসরাত, এসব কথা এখন থাক না। প্লিজ আলম, বলো না তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। ঠিক আছে, ক্ষমা করে দিলাম, এখন খুশি তো? অনেক অনেক হ্যাপি। নুসরাত একটা মুচকি হাসি দিয়ে আমার হাতে ভালোবাসার স্পর্শ এঁকে দিল। তারপর আমরা সবাই গাড়িতে উঠে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম।
নয়নদের নিজের গাড়িতে যাচ্ছি। নয়ন ড্রাইভ করছে। নয়নের বাবা মা এক সিটে, আমি আর নুসরাত একটা সিটে। গাড়ি থেকে কিছু দূর যাওয়ার পরেই নুসরাত আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। কত সুন্দর দেখা যাচ্ছে ওকে, ভাষায় প্রকাশ করা যাবে না। নুসরাত আমাকে বহুবার জড়িয়ে ধরে চুমু খেয়েছিল, কিন্তু আমি কোনোদিন ওকে জড়িয়ে ধরিনি। আজ খুব ইচ্ছে করছে ওকে একটু জড়িয়ে ধরে চুমু খেতে, কিন্তু সাহস হচ্ছিল না। নুসরাত আমাকে ভালোবাসলেও আমি ওকে ভালোবাসতে পারবো না, কারণ আমি ওর বাবার আশ্রিত। আমার কোনো যোগ্যতা নেই ওকে ভালোবাসার। ওকে নিয়ে কল্পনা করাটাও আমার ঠিক হবে না। তাই আমি আর কিছু বলতে গেলাম না। হঠাৎ নয়নের ডাকে কল্পনার জগৎ থেকে বেরিয়ে এলাম। আলম, এটা তোর বাড়ি যাওয়ার রাস্তা। দেখ তো চিনতে পারিস কিনা। না রে দোস্ত, আমি কিছু চিনতে পারছি না, কিছু মনে করতে পারছি না। সেই ছোট্টবেলায় বাড়ি থেকে চলে গিয়েছিলাম। আজ কত বছর পর বাড়িতে আসলাম। এই কয় বছরে সব কিছু পরিবর্তন হয়ে গেছে, তবে বাড়িটার কথা এখনো মনে আছে। বাড়ির কাছাকাছি আসতেই বুকের ভেতরটা ধকধক করছে। খুব আনন্দ হচ্ছে, এত বছর পর বাড়িতে আসছি। আবার দুঃখ হচ্ছে, আজ বাবা মা বেঁচে নেই। একটা ছোট বোন, তাকেও যদি পেয়েও আবার হারিয়ে ফেলি, তাহলে যে আগের তুলনায় আরো দ্বিগুণ দুঃখ পাবো। ভাবতে বুকের ভেতর ব্যথা অনুভব হচ্ছে। সকাল হয়ে গেছে, আমরাও বাড়ির সামনে এসে পৌঁছেছি। বাড়ির সামনে গাড়ি দেখে গ্রামের অনেক লোক আমাদের বাড়িতে আসতে শুরু করেছে। গাড়ি থেকে নেমে আমরা সবাই বাড়ির ভিতরে ঢুকলাম। প্রতিটা ঘর দেখলাম, কিন্তু কোথাও আলোকে খুঁজে পাচ্ছিলাম না। ইতিমধ্যেই আমার আসার খবর সারা গ্রামে ছড়িয়ে গেছে। গ্রামের অনেক লোক বাড়িতে ভিড় করছে আমাকে দেখার জন্য। আলোকে যখন পাচ্ছিলাম না, তখন আমি নয়নকে বললাম, নয়ন, আমাদের বাড়ির পিছনে কবরস্থান, চল তো ওখানে গিয়ে দেখি। তারপর সবাই মিলে কবরস্থানে চলে গেলাম। আলো কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। আমি কাছে গিয়ে আলোকে ডাকলাম, আলো বোন আমার। আমার ডাক শুনে পেছন দিকে তাকিয়ে আলো বলল, কে কে ডাকলো? ও ভাইয়া, আমার কাছে আসবে না ভাইয়া। আমি একজন ধর্ষিতা, কলঙ্কিত নারী। আমি এই কলঙ্কিত মুখ কাউকেই দেখাতে চাই না। তুই আমার কাছে আসবি না। এই কথা বলেই আলো দৌড়ে চলে যাচ্ছিল, কিন্তু আমি খপ করে ওর হাতটি ধরে ফেললাম। আলো আমার কাছ থেকে হাত ছোটানোর চেষ্টা করছিল আর বলছিল, ছেড়ে দাও ভাইয়া, আমাকে ছেড়ে দাও। আমি এই কলঙ্কিত জীবন নিয়ে আর বাঁচতে চাই না, বাঁচতে চাই না ভাইয়া, ছেড়ে দাও আমাকে। আলো আলো। এই কথা বলে আমি একটা থাপ্পড় মারলাম। সাথে সাথেই আলো আমার বুকে মাথা রেখে কান্নায় ভেঙে পড়ল। আমি আলোর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, খবরদার আর কান্না করবি না। বারবার নিজেকে অসত্যি কলঙ্কিনী মনে করিস কেন? মনে কর এটা একটা অ্যাক্সিডেন্ট, একটা দুর্ঘটনা মাত্র। কখনো নিজেকে অসহায় মনে করবি না। আমি তোর ভাই, তোর সাথে আছি। আর জানিস না আত্মহত্যা মহাপাপ? তাহলে কেন এই পথ বেছে নিতে চাস? হ্যাঁ পাখি, আলম একদম ঠিক কথাই বলেছে। আমরা সবাই তোমার সাথে আছি। তুমি নিজেকে কখনো অসহায় মনে করো না। নয়ন, আজ আমার বোনের দুর্ঘটনার জন্য মনে হয় আমিই দায়ী। কারণ সেদিন যদি আমি শহরে আলোকে খোঁজাখুঁজি না করে বাড়িতে চলে আসতাম, তাহলে হয়তো আজ আমার বোনের এই কলঙ্কের বোঝা বইতে হতো না। আমার কথা শুনে আঙ্কেল আমার পাশে এসে বলল, না আলম, এ নিয়ে তোমরা কেউ দুঃখ প্রকাশ করো না। আসলে তোমরা কেউ দায়ী নয়। এটা আসলে ভাগ্যের লিখন। এই ভাগ্যের লিখনকে কেউ খণ্ডাতে পারে না। আঙ্কেলের কথা শেষ হতেই আন্টিও বললেন, পাখিমা, এ নিয়ে আর মন খারাপ করে থাকিস না, মনকে শক্ত কর। সব কিছু ভুলে গিয়ে আবারও নতুন করে জীবন গড়তে চেষ্টা কর। তারপর সবাই মিলে কবর জিয়ারত করে বাড়ির ভিতরে চলে এলাম। বাড়িতে এসে নয়ন বলে উঠল, বাবা মা, আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি, যদি তোমাদের কোনো আপত্তি না থাকে। নয়নের বাবা মা দুজনেই বলে উঠল, একটাই কেন, তোর যে কয়টা মন চায় বল। হ্যাঁ বাবা, কি বলবি বল। নয়ন আমতা আমতা করে বলল, বাবা, আমি পাখিকে বিয়ে করতে চাই। নয়নের কথা শুনে আঙ্কেল আন্টি দুজনেই খুব খুশি হয়ে বলল, আলহামদুলিল্লাহ, পাখিকে আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, আমারও খুব পছন্দ হয়েছে। বলতে পারিনি, কারণ তুই যদি আমার কথা না রাখিস, তাই তোকে বলিনি। নুসরাতও আর চুপ করে থাকতে পারল না। সেও আশ্চর্য হয়ে বলল, ভাইয়া, তুই সত্যি বলছিস পাখি আপুকে তুই বিয়ে করবি? আমার ভাবতেই খুব আনন্দ হচ্ছে। আলম, তুমি কি কিছু বলছো না কেন? তুমি কি এ বিয়েতে রাজি আছো? আঙ্কেল,
আমার কোনো আপত্তি নেই। আলো, তুই কে বলিস? তোর কোনো আপত্তি আছে? ভাইয়া, তোমাদের পছন্দই আমার পছন্দ, তোমাদের কথাই আমার কথা। তোমাদের যা ভালো মনে হয় তাই করো, আমার কোনো আপত্তি নেই। ব্যাস, তাহলে তো হয়েই গেল। আঙ্কেলের কথা শেষ হতে না হতেই আবারও নয়ন বলে উঠল, না বাবা, এখনো শেষ হয়নি। আরেকজনের বিয়ে বাকি আছে, আর সে হলো আমাদের নুসরাত। নুসরাত আলমকে ভালোবাসে। এই বিষয়ে আমি আর তোর মা আগে থেকে জানতাম। তুই না বললেও আমি কথাটা বলতাম। ওদের বিয়েও এর সাথে হবে। তবে আমার একটা আপত্তি আছে, আর সেটা হলো দুজনের বিয়ে এই গ্রামের বাড়িতে হবে। আজকের মধ্যে গ্রামের সমস্ত লোকদের দাওয়াত করতে হবে, আর আগামী 3 দিন পর বিয়ে হবে। আঙ্কেল, আপনারা এখন আমার বাবা মা, শ্বশুর শাশুড়ি সব, তাই আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তই আমি মেনে নেব। কথাগুলো বলতে বলতেই নুসরাত ইশারা করে আমাকে কাছে ডাকলো। আমি কাছে যেতেই নুসরাত আমাকে একটু রুমের ভেতরে নিয়ে গেল এবং আমাকে বলল, কি মিস্টার, আপনার কি এখন কোনো আপত্তি আছে? হ্যাঁ আছে। বিয়ের আগে তুমি আমাকে অনেকবার জড়িয়ে ধরে চুমু খেয়েছিলে, কিন্তু আমি তোমাকে কোনোদিন জড়িয়ে ধরে চুমু খাইনি। তাই বিয়ের আগে জড়িয়ে ধরে চুমু খেতে দিলে তবেই আমি তোমাকে বিয়ে করব। এই শখ কত! সবার জীবন সুখ ও শান্তময় হোক, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।